সো এখন আমরা যদি প্রবলেম হয় আমরা পরে এখন আপাতত শুনে নেই আজকের মতো, আমরা নেক্সটে দেখি প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, আমরা কাজ করবো না। তো এখন কি আমার স্ক্রিনটা যারা যারা দেখতে পাচ্ছেন না কেউ কেউ? দেখা যাচ্ছে। ওকে, আমরা শুরু করি তাহলে, ঠিক আছে? এখানে জাস্ট একটু আপনার মনোযোগ দিয়ে শোনেন তাইলেই হবে। তো আমরা যেটা বলতেছিলাম যে ডেটা যারা তৈরি করে আর যারা ইউজ করে, এটা হচ্ছে বেসিক্যালি দুইটা আলাদা গ্রুপ থাকে সাধারণত। তো এই জায়গায় যে প্রবলেমগুলো হয় যখন ডেটা তৈরি হয় আর ডেটা ইউজ হয়, অনেক ধরনের প্রবলেম থেকে যায়, কারণ যে ডেটা তৈরি করে সে আসলে অনেক সময় বোঝে না যে সে কেন ডেটা তৈরি করতেছে। তো দেখা গেলো সে কিছু ভুল করে ফেলতে পারে। তো আমরা যখন এটা নিয়ে কাজ করব এজ এ অ্যানালিস্ট, তখন আমাদেরকে ডেটাটা আরো ভালোভাবে বুঝতে হয়, কোন কোন জায়গায় প্রবলেম আছে সেগুলো ক্লিন করতে হয়, এটা ডিসিশন মেকিং এর উপযুক্ত করার জন্য। থেকে আপনাকে খুঁজে বের করতে হবে এই ছবিটা আটকে আছে। সবাই একটু মিউট করে রাখি। তো এরপর আমরা যদি দেখি যে ডেটায় কি ধরনের কমন মিস্টেক থাকে, তো আমরা যখন ডেটা নিয়ে কাজ করি আমাদের দেখি ডেটার ভিতরে কিছু মিসিং ডেটা থাকে। আমরা যখন অনেক বড় ডেটাবেস দেখি দেখা গেল কিছু মানে ফিল্ডে ডেটা নেই। তো এইটা একটা মানে মেজর প্রবলেম। যদি অনেক মিসিং ডেটা থাকে তো সেই ডেটা থেকে আমাদের হয়তো ডিসিশন মেকিং অনেক প্রবলেম হয়। 2 নম্বর, ডুপ্লিকেট ডেটা। যেমন আমরা দেখা গেল অনেক ক্ষেত্রে একটা কমপ্লিট রো 2 বার থাকে, এইটা এক ধরনের এরর। তো আমরা একটা ডেটা যদি 2 বার থাকে তো আমরা তো এটা ডাবল কাউন্ট হবে। দেন ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্টটা ইম্পর্টেন্ট কেন, যে আমরা নর্মালি যখন কিছু ডেটা দেখি যে দেখা গেল আমার একটা ডেট টেবিল আছে যেখানে আমার ধরেন জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডেটা আছে, রাইট? তো এখন যে ডেটা এন্ট্রি দিচ্ছে সে যদি কোনো কারণে 6-1 একটা ফরম্যাট, যে জুনের 1 তারিখ বা সরি হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ, সে যদি কোনো কারণে ডেট ফরম্যাটটা মানে উল্টায় এন্ট্রি দেয়, মানে জানুয়ারির 9 তারিখ কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখ হয়ে যাবে। তো আমি জানতাম আমার ডেটাটা হচ্ছে গিয়ে 1 জানুয়ারি থেকে 30 জুন মানে সরি 31 জুন পর্যন্ত। কিন্তু যে ডেটাটা এন্ট্রি দিচ্ছে সে কোনো কারণে একটা মিস্টেক করার ফলে দেখা গেলো এটা হয়ে গেছে সেপ্টেম্বরে। সো নর্মালি ডেটের ক্ষেত্রে যেটা হয় 12-12 আগে বা পরে হলে, যেমন 12-12-কে আমি যদি 1-9 লিখি তাহলে যেটা আসবে, আর 9-1 লিখলে কিন্তু উল্টা ডেট আসবে। তো 12-12 এই এই জায়গাটাতে অনেক বেশি প্রবলেম হয়, সেখানে ইনকনসিস্টেন্সি আছে ডেটার ভিতর। দেন যেমন থাকে যে আমরা যখন কারেন্সি নিয়ে কাজ করি কোনো জায়গায়, দেখা গেল আমরা ডিফারেন্ট কারেন্সি ইউজ করি অনেক সময়। তো একটা টেবিলে যদি আপনার 2টা ডিফারেন্ট কারেন্সি থাকে, আমি যদি কনভার্ট না করি তাহলে দেখা গেল রেজাল্টটা ভুল আসবে। ফর এক্সাম্পল যদি একটা বিডিটি থাকে আর একটা ডলার থাকে, সেখানে কিন্তু একটা হিউজ গ্যাপ ক্রিয়েট হবে। আবার দেখা গেল বিভিন্ন আমরা যে কোড ইউজ করি সেখানে একটা ফরম্যাট থাকে। যেমন আমি এখানে যদি বলি আমার এই ডেটাটাই যেটা প্রোডাক্ট কোড আছে, যেগুলো নর্মালি আমি এখানে 4 ডিজিট ক্রিয়েট করেছি, কোনো কারণে ডেটা এন্ট্রির ফলে যেটা হয়েছে প্রোডাক্ট কোড এবং কোয়ান্টিটিটা দেখেন ইন্টারচেঞ্জ হয়ে গেছে। তো এটা আমরা দেখে বুঝতেছি কারণ আমার প্রোডাক্ট কোডে দেখা যাচ্ছে 1টা ডিজিট আসছে, আবার কোয়ান্টিটিতে 4টা ডিজিট আসছে। তো এইটা এক ধরনের ইনকনসিস্টেন্সি। দেন আছে আউটলায়ার। আউটলায়ার মানে কি, আমার কোনো একটা ডেটার রেঞ্জ থাকে, সো এই রেঞ্জের যখন অনেক দূরে কোনো একটা ডেটা থাকে সেটাকে আমরা বলি আউটলায়ার। ধরেন আপনার একটা মানুষের বয়স হওয়ার কথা নর্মালি কত, আমরা যদি ধরি যে ম্যাক্সিমাম 100-105, এখন কোনো কারণে একজন যদি একটা শূন্য এক্সট্রা দেয় তাহলে সেখানে কি হবে, সেটা 1005 হয়ে যেতে পারে। সো দিস আউটলায়ার। সো একটা ডেটা যখন একটা সাধারণ রেঞ্জের অনেক বাইরে থাকে সেটা হয়ে যায় আউটলায়ার। তো প্রোডাক্ট কোডটা আমরা যদি এখানে দেখি যে এটা সেটা কোয়ান্টিটি ঘরে যখন চলে গেছে, তো আমরা যদি এখানে পুরো ডেটাবেসটা দেখতাম, এখানে আমাদের সাধারণত যেহেতু একটা নর্মাল সেলস, তো এখানে আমরা হয়তো 1 ইউনিট, 2 ইউনিট, 5 ইউনিট, 10 ইউনিট, এখানে 1005 ইউনিট সেলস হওয়া আসলে সেটা মানে একটু ইনসেন অন্যরকম আর কি। তো এটা হচ্ছে একটা আউটলায়ার। ইনকারেক্ট ডেটা ফরম্যাট যেটা হয় বেসিক্যালি ফরম্যাটিং এর ক্ষেত্রে বা আমরা লেখার ক্ষেত্রে, যে কোয়ান্টিটি, আমরা যেহেতু এখানে কোয়ান্টিটি গুলো সবগুলো নর্মালি একটা কি বলবো হোল নাম্বার ইউজ করতেছি 1 2 3 5 এরকম, তো কোনো কারণে তার 2.1 হয়, এটা একটা ইনকনসিস্টেন্ট ডেটা হয়ে গেল কারণ হোল নাম্বারটা চেঞ্জ হয়ে গেল। বা আমরা যদি টাইপিং এর ক্ষেত্রে এরর করি, যেমন ডিস্ট্রিক্টের নাম আমরা নারায়ণগঞ্জ এখানে দেখেন, আমরা যদি কোনো টাইপিং এ ভুল করি তাহলে আমি যখন এটা নিয়ে আমরা একটা সামারাইজেশন করবো তখন দেখা যাবে 2টা নারায়ণগঞ্জ আসতেছে। তো এই ধরনের ইনকারেক্ট ডেটা আসতে পারে। দেন ডেটা টাইপ মিস। ডেটা টাইপ যেটা হয় এখানে দেখা যায় যে আমরা হোল নাম্বার, তারপর দশমিক যেগুলো থাকে সেইগুলা মানে ডেসিমাল সহ, বা ডেটের যে ফরম্যাটিং গুলো থাকে বিভিন্ন ডিফারেন্ট টাইপের ইউজ করি। সো এই ধরনের আমরা ডেটা টাইপের মিসম্যাচ হলেও আমাদের ডেটা অ্যানালাইসিসে এরর আসতে পারে। বা দেখা গেল আমরা একটা ফিল্ডে লিখছি 1, আরেকটা ফিল্ডে লিখলাম ONE 1। সো দুইটা কিন্তু 1 যখন আমি ONE লিখতেছি এটা কিন্তু টেক্সট ফরম্যাট, সেটা কিন্তু নাম্বার ফরম্যাট আর থাকতেছে না।
তো এইটা এক ধরনের এরর। তো অ্যানালাইসিস করবো তখন কিন্তু সে ওটাকে টেক্সট ফরম্যাটে নিয়ে নিবে। তো এটাকে সে কিন্তু যোগ বিয়োগ বা আমরা যে এটার উপর যে বিভিন্ন ধরনের অপারেশনস গুলো চালাবো তখন সেটা কিন্তু করতে পারবো না। তো এই ধরনের এরর আছে। দেন রিডান্ডেন্ট ডেটা যেটা হয় যে আমরা অনেক সময় ডেটা অনেক বড় বড় ডেটা ইউজ করি বা অনেক নাম ইউজ করি। যেমন আমরা এটা আরো পরে দেখবো মডেলিং এর সময় যে আমরা প্রোডাক্টের এখানে অনেকগুলো নাম ইউজ করছি, যেমন স্যান্ডউইচ, ব্রেড, ওন্ডার কিডস। সো একটা যদি অনেক বড় টেবিল থাকে, সেই ধরনের যদি আমি অনেকগুলো নাম ইউজ করি, যারা কম্পিউটার সায়েন্সে জড়িত তারা বুঝবে এখানে অনেক মানে মেমোরি এটা কনজিউম করে। আমার প্রোডাক্ট কোডের জায়গায় যদি আমি প্রোডাক্টের নেমটা দিতাম, ধরেন একটা প্রোডাক্টের নেম তো অনেক বড় হইতে পারে। তো এই যে ডেটা, এইটা অনেক বড় টেবিলে আমরা যখন একটা বড় নাম ইউজ করবো তখন এটা হচ্ছে রিডান্ডেন্ট, মানে এখানে ডেটাগুলো অনেক বেশি থাকবে এবং এখানে অনেক বেশি মেমোরি ইউজ হবে। সেখানে যদি আমরা একটা কোড ইউজ করি এবং আমরা ডিফারেন্ট টেবিলে যদি শুধু নামগুলো ইউজ করি, তখন আমরা এখান থেকে এই যে ডেটার যে মানে এক্সট্রা যে মেমোরি বা এই যে ইউজ হবে সেটা থেকে আমরা দূর হতে পারি, মানে দূর করতে পারি সমস্যাটা। এখন পর্যন্ত কি আমরা সবাই শুনতে পাচ্ছি ঠিক মতো? মমিন ভাই, হ্যাঁ, আমরা একটা কাজ করতে পারি। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা গুগল মিট এর লিংক দিয়েছি, ওই লিংকে আপনি একটা ক্লিক করে ওপেন করেন তো। এখন কিন্তু আমি রেকর্ডটা দেখতে পাচ্ছি। সবাই যদি স্ক্রিন দেখতে না পাই তাহলে আমরা গুগল মিটেও চলে যেতে পারি। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছি? জি ভাই দেখতে পাচ্ছি। সবাই দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমি এটা কন্টিনিউ করি। এরপর Okay. থেকে আমরা গুগল মিটে করবো, তাহলে তো মানুষের সমস্যা হবে না। ওকে, হোপ সো। ওকে, সো আমরা এবার আমার ডাটার যে টাইপ গুলো আমরা দেখবো যে আমাদের নর্মালি কি ধরনের ডেটা টাইপ ইউজ হয় পাওয়ার বিআইতে। পাওয়ার বিআইতে প্রথমে আমাদের হোল নাম্বার থাকে, যেগুলো হচ্ছে যে 1 2 3 4। দেন ডেসিমাল নাম্বার থাকে। সো ডেসিমালের ক্ষেত্রে দুইটা আছে, একটা ডেসিমাল, একটা হচ্ছে ফিক্সড ডেসিমাল। সো ডেসিমাল যেটা নর্মাল থাকবে, আর ফিক্সড করে দিলে আপনি 2 দশমিক বা 3 দশমিক এটা ফিক্সড করতে পারবেন আপনি। দেন ডেট ফরম্যাট আছে। ডেট ফরম্যাট ছাড়া আরেকটা ফরম্যাট আছে টাইম ফরম্যাট, মানে আমরা এটা ঘন্টা বা মিনিট এগুলো ইউজ করতে পারি। টেক্সট ফরম্যাট আমরা সবাই জানি যে আমরা যে এবিসিডি দিয়ে যেগুলো লিখেছি সেগুলো টেক্সট ফরম্যাটে আসবে। ট্রু অ্যান্ড ফলস, যেটা হচ্ছে যে আপনার কোনো একটা ডেটা 1 0টা আবার মানে ট্রু আর ফলস থাকে, যে আমি এটা কোনো যখন সিদ্ধান্ত নেই, যখন কোনো লজিক দেই যে এটা ট্রু না ফলস, সো আমরা ট্রু ফলস এন্ট্রি দিতে পারি। বাইনারি হতে পারে 0 1। আবার ডেট টাইম একসাথে থাকে, যেমন কোনো একটা ডেটের একাংশ টাইম, সো এটা ডেট টাইম ফরম্যাটও থাকে। এরপর হচ্ছে আমরা বিভিন্ন ভ্যারিয়েবল যেগুলো ইউজ করা হয়, সেখানে আমরা প্রথমত 2 ধরনের ভ্যারিয়েবল দেখি। একটা হচ্ছে কোয়ালিটেটিভ বা ক্যাটাগরিক্যাল, আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। তো ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল বা কোয়ালিটেটিভ কোনগুলো, যেগুলো হচ্ছে আমার নাম, যেমন আমার একটা জেলা, আমার একটা প্রোডাক্ট, এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ বা ক্যাটাগরিক্যাল। বা একটা রেঞ্জ বা একটা এজ গ্রুপ বা একটা জব ডেসক্রিপশন, ম্যানেজার কতজন আছে, জিএম কতজন আছে, এগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা। এগুলো দিয়ে আমরা সাধারণত কোনো সামারাইজেশন করি। তো যারা এক্সেলের পিভট টেবিলের সাথে কাজ করছেন তারা দেখবেন যে আমরা যখন পিভট টেবিল করি আমরা কিছু সামারাইজেশন করি সামনে নিয়ে এসে, আর সেকেন্ড পেজে আমরা ডান পাশে ডেটাগুলো নেই। তো এই যে সামারির জন্য যে সামারাইজেশন গুলো করি এগুলোই মূলত ক্যাটাগরিক্যাল। আর কোয়ান্টিটেটিভ মানে যেটা হচ্ছে ক্যালকুলেশনে ইউজ হয়, যেমন একজনের সেলস ভ্যালু কত, সেলস কোয়ান্টিটি কত, এই ধরনের ডেটাগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা, যেগুলো আমরা নর্মালি ক্যালকুলেশন করি কিসের এগেনস্টে, বিভিন্ন ক্যাটাগরির এগেনস্টে। কোয়ালিটেটিভ ডেটার ভিতর আবার 2 ধরনের আছে, যেমন নমিনাল আর অর্ডিনাল। যেমন আমরা হচ্ছে নমিনাল মানে আপনার জেন্ডার, কালার, এগুলো জেনারেল যেগুলো থাকে। আর অর্ডিনাল হচ্ছে আমরা যখন কোনো র্যাঙ্কিং করি, যে 1 থেকে 5 5টা র্যাঙ্ক আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, দেন রেটিং থাকে, এগুলো হচ্ছে অর্ডিনাল, এগুলো ক্যাটাগরি। অনেক সময় আপনি দেখবেন যে র্যাঙ্ক 1 2 3 4 5, এটা মনে হবে কোয়ান্টিটেটিভ, বাট কিন্তু এটা কোয়ান্টিটেটিভ না, এটা হচ্ছে একটা ক্যাটাগরি। যে আপনি একটা প্রোডাক্টের র্যাঙ্কিং কত করতেছেন, 1 নাকি 2 নাকি 3। এখন যদি আপনি র্যাঙ্কে সামারাইজেশন করেন যে আপনি র্যাঙ্ক পেয়েছেন 5000, দ্যাটস নট দ্য কারেক্ট। তো এই জিনিসটা হচ্ছে অর্ডিনাল। আর কোয়ান্টিটেটিভ এর ক্ষেত্রে 2 ধরনের আছে, একটা হচ্ছে ডিসক্রিট, যেটা হচ্ছে কন্টিনিউয়াস। ডিসক্রিট ডেটা হচ্ছে যেমন সামথিং, আপনি কোনো একটা জিনিসের নাম্বার অফ এমপ্লয়ি 50 জন, এটা কিন্তু 50.1 হবে না, সো ডিসক্রিট। তো কোনো কিছু আমরা যখন সাধারণত নাম্বার অফ দিয়ে বলি তখন সেটা হচ্ছে ডিসক্রিট টাইপ। আর কন্টিনিউয়াস হচ্ছে যেমন হাইট, ওয়েট, একটা মানুষের হাইট তো একটা কন্টিনিউয়াস, বা ওয়েট, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। কারো হচ্ছে 60, 60.1, 60.2, 60.23, 235। তো এটার টোটালটা আমরা কন্টিনিউয়াস একটা স্পেকট্রাম পাবো। সো এটা হচ্ছে যে কোয়ান্টিটেটিভের 2টা ভাগ।
এরপর আরেকটা জিনিস আমরা খুব বেশি ফেস করব যেটা পাওয়ার বিআইতে কাজ করার সময়, সেটা হচ্ছে ফ্যাক্ট এবং ডাইমেনশন। তো আমরা আগে পেজে যে জিনিসটা দেখে আসলাম যে ডেটা দুই টাইপের যে ডেটা ছিল, ক্যাটাগরিক্যাল এবং কোয়ান্টিটেটিভ। তো ক্যাটাগরিক্যাল গুলোকে আমরা সাধারণত বলছি হচ্ছে ফ্যাক্ট, আর ফ্যাক্টের আমি একটু মিস্টেক করেছি, ক্যাটাগরি যেটা সেটা হচ্ছে ডাইমেনশন। আর এর এগেইনস্টে যে আমরা নাম্বার গুলো পাচ্ছি বা যে ক্যালকুলেশনের জন্য যে আমরা যে জিনিসগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে ফ্যাক্ট। সো ফ্যাক্ট গুলো নর্মালি আমরা কি করি, যোগ বিয়োগ গুণ ভাগ বা আমরা যে কোনো যা করবো আমরা সাধারণত ফ্যাক্ট গুলোর উপর করব, এবং কিসের এগেইনস্টে করবো, বিভিন্ন ডাইমেনশনের এগেইনস্টে। তো ফ্যাক্ট টেবিল এবং ডাইমেনশন টেবিল এটা আমরা প্রচুর ফেস করব সামনে। সো ফ্যাক্ট টেবিলে কি মানে কাস্ট পারপাসটা কি, এটা স্টোর করে কোয়ান্টিটেটিভ ডেটা ফর অ্যানালাইসিস। এখানে কি থাকতে পারে, মিজারেবল নিউমেরিক্যাল ডেটা থাকবে, এখানে গ্র্যানুলারিটি হাই লেভেলের 1 2 3 4 5 ট্রানজেকশন বিভিন্ন এরকম থাকবে, মানে অনেক বেশি এখানে গ্র্যানুলার, মানে আপনি এটা ক্যাটাগরিতে আনা যাবে না। কিন্তু কন্টেন্ট ফরেন কি দ্যাট রেফারেন্স ডাইমেনশন টেবিল। এখন এটা হলো যে ফ্যাক্ট টেবিলের সাথে সম্পর্কিত। আমরা যখন আগে একটা টেবিল দেখলাম ডেটা কোয়ালিটির, ওখানে ছিল একটা প্রোডাক্টের নেম ছিল, দেন ছিল একটা প্রোডাক্টের কোড। তো ফ্যাক্ট টেবিলে সাধারণত কোনো নাম ইউজ হয় না, নামগুলোর এগেইনস্টে একটা কোড ইউজ হয়, সেটাকেই বলা হয় কি। সেই কি দিয়েই আমরা সাধারণত একটা ফ্যাক্ট টেবিল এবং একটা ডাইমেনশন টেবিলকে লিঙ্ক করে দেই, সেটা আমরা আরো পরে দেখব। তো এখানে কি ধরনের থাকে, সেলস ফ্যাক্ট টেবিল, অর্ডার ফ্যাক্ট টেবিল। এরপর আমরা যে ডাইমেনশন টেবিল দেখি, এখানে উদ্দেশ্য কি, এখানে সাধারণত আমরা ডেসক্রিপটিভ ইনফরমেশন যেগুলা নাম, এজ, প্রোডাক্ট টাইপ এগুলো থাকে। কন্টেন্ট কি আছে এখানে, কন্টেন্টস অ্যাট্রিবিউটস এন্ড ক্যারেক্টারিস্টিক্স, মানে একটা প্রোডাক্টের, ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের কালার কি, এই প্রোডাক্টের মডেল কত, এই প্রোডাক্টের নাম কি, এটা কোন ক্যাটাগরির ভিতরে আপনি রাখতেছেন। ফর এক্সাম্পল যদি আপনি একটা অনলাইন সেলস ধরেন, একটা রকমারি শপ আমি যদি ধরি, রকমারি ক্ষেত্রে কি আছে, অনেক টাইপের বই আছে, সায়েন্স ফিকশন বই আছে, নর্মাল ফিকশন বই আছে, ধর্মীয় বই আছে। সেই একটা ক্যাটাগরি, এগুলো হচ্ছে যে এর কন্টেন্টের ভিতরে থাকবে। মানে যেটা গ্র্যানুলারিটি লেস, সো টাইপ গুলো যেহেতু একটা নির্দিষ্ট সংখ্যক হয়, তার মানে এটাই বোঝাচ্ছে আর কি এখানে। এবং এখানে হায়ার লেভেল অফ অ্যাগ্রিগেশন, এখানে হচ্ছে যে অনেক যোগ বিয়োগ বা এগুলো করা যায় আর কি। যেন হচ্ছে কি কন্টেন্টস প্রাইমারি কি রেফারেন্স বাই ফ্যাক্ট টেবিল। সো ফ্যাক্ট টেবিলে যে কি থাকে ওই কিটা আমরা এখানেও ইউজ করি লিঙ্ক করার জন্য। তো যেমন প্রোডাক্টের ডাইমেনশন যদি একটা টেবিল আছে, সেখানে প্রোডাক্টের নাম থাকবে, প্রোডাক্টের ক্যাটাগরি থাকবে, এই ধরনের ইনফরমেশনগুলো থাকবে। কাস্টমারের একটা ডাইমেনশন টেবিল যদি আমি ধরি, সেখানে কি থাকবে, কাস্টমারের নাম থাকবে, কাস্টমারের এজ থাকবে, কাস্টমারের জেন্ডার থাকতে পারে। আমরা যদি এই টেবিলটা দেখি বাম পাশে ফ্যাক্ট টেবিল, সো আমরা দেখেন প্রথমে রেড যেটা আসছে সেটা হচ্ছে অর্ডার কোড, দেন হচ্ছে প্রোডাক্টের কোড, এখানে আমরা এগুলো কি আমার, দেন হচ্ছে যে কোয়ান্টিটি এবং ডেলিভারি, এটা হচ্ছে যে আমরা যেটা দেখি, এটা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি ফ্যাক্ট, যে ওই প্রোডাক্টটার কয় পিস বিক্রি হয়েছে, অর্ডার হয়েছে কত পিস। আমরা কোয়ান্টিটিটাকে আসলে অর্ডার কোয়ান্টিটি আসলে, আর ডেলিভারিটা হচ্ছে যে ডেলিভারি কোয়ান্টিটি। সো কত পিস অর্ডার ছিল, কত পিস ডেলিভারি হয়েছে, সো একটা নির্দিষ্ট পার্টিকুলার প্রোডাক্টের ক্ষেত্রে। যারা আমরা একটা ডাইমেনশন টেবিল দেখি প্রথমে, সো আমরা এই ডাইমেনশন টেবিলে দেখেন অর্ডারের কোড দেওয়া আছে, সেই অর্ডার কোডটা কোথায় আছে, বাম পাশে টেবিল আছে, সো এটাতে আমরা লিঙ্ক করে দেবো সেই অর্ডারটা কোন ডেটে হয়েছে, ডেলিভারি কবে হয়েছে, এটার আমরা যে ডি কোড হচ্ছে, এটার ডিস্ট্রিক্ট কোডটা কত, দেন হচ্ছে এটার ম্যানেজার কোড কত। সো তার মানে এটা হচ্ছে যে আমি অর্ডার কোড টু অর্ডার কোড আমি লিঙ্ক করব। দেন আমরা যদি দেখি যেখানে প্রোডাক্ট কোড যেটা, সে আমরা প্রোডাক্টের যে কোড আছে প্রোডাক্ট কোডের সাথে আমরা লিঙ্ক করব। দেন ডাইমেনশন টেবিলের যে ডিস্ট্রিক্ট আমরা যেটা টেবিল থাকে, সো ডিস্ট্রিক্ট কোড টু ডিস্ট্রিক্ট কোড লিঙ্ক হবে। এটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে দুইটা ডাইমেনশন টেবিলের ভিতর লিঙ্ক হয়েছে। দেন হচ্ছে ম্যানেজার কোড থাকলে ম্যানেজার কোডের সাথে ম্যানেজার কোডের লিঙ্ক হবে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে নামগুলো, আমার একটা টেবিলে যদি 5 মিলিয়ন ডেটা থাকে, সো 5 মিলিয়ন আমি যদি নেম দেই, যে পরিমাণ ডেটা হবে, আমি যদি কোডটা ইউজ করি অনেক কম ডেটা লাগবে আমার, 4 ডিজিটের একটা কোড হবে। বাট একটা প্রোডাক্টের নেম দেখা গেল আমার সেখানে অনেকগুলো ক্যারেক্টার থাকতে পারে, যেমন একটা নাম অনেক বড় হতে পারে। তো এই জিনিসগুলোর জন্য নর্মালি একটা ফ্যাক্ট টেবিল এবং ডাইমেনশন টেবিলগুলো ইউজ করা হয়। তো আমরা কন্টেন্টটা প্রথমে বলেছি আমরা কি কি কন্টেন্ট কভার করব। তো আমরা আজকে লাস্ট যে জিনিসটা আলোচনা করব, যে আমরা পাওয়ার বিআই যে মূলত ইন্টারফেসটা এখানে কি আছে।
তো যারা এক্সেল এর সাথে কাজ করেন তারা মোটামুটি এখানে অনেকটাই বুঝতে পারবেন যে এখানে কি আছে ইন্টারফেসটাই। তো আর আরেকটা জিনিস আমি বলবো আপনাদের, একটা মানে পাওয়ার বিআই বা এক্সেল এই সফটওয়্যারগুলোতে কাজ করার জন্য সবচেয়ে যে জিনিসটা গুরুত্বপূর্ণ, আপনি যদি সফটওয়্যারটা নর্মালি রিড করতে পারেন, মানে আপনি যদি পড়তে পারেন সফটওয়্যারটা বিভিন্ন প্যারামিটার গুলোতে গিয়ে, তাহলে আপনি অর্ধেক কাজ করে ফেলতে পারবেন যেখানে কি করা যায় কি করা যায় না। তো আমরা যদি আমরা একটা পাওয়ার বিআই ওপেন করেছি এখন। তো পাওয়ার বিআই, আচ্ছা আপনারা আমাকে কি একটু বলবেন যে আপনারা কি পাওয়ার বিআই ডেস্কটপ গুলো নামিয়েছেন সবাই? হ্যাঁ, তো পাওয়ার বিআইটা আপনারা নামিয়ে ওপেন করে দেখবেন। প্রথমে আপনি দেখবেন যে এখানে ফিল্টার অনটা এক্সেল এর মতো। তো সবার উপরে দেখেন এখানে হচ্ছে একটা যে রিবনটা আছে, ফাইল, হোম, ইনসার্ট, মডেলিং, ভিউ, অপটিমাইজ, হেল্প। সো এটা হচ্ছে আমাদের টপ রিবন। দেন বাম পাশে দেখেন কয়েকটা ভিউ আছে, রিপোর্ট ভিউ, দেন হচ্ছে টেবিল ভিউ, দেন হচ্ছে মডেল ভিউ, দেন হচ্ছে গিয়ে ড্যাক্স কোয়েরি ভিউ। তো আমরা মূলত কাজ করব রিপোর্ট ভিউ, টেবিল ভিউ এবং মডেল ভিউতে। এরপর আমরা যদি বাম পাশে যাই, বাম পাশে আমরা তিনটা ট্যাব দেখতে পাচ্ছি মূলত। একটা হলো ডেটা ট্যাব, একটা হলো ভিজুয়ালাইজেশন ট্যাব, আর একটা হচ্ছে ফিল্টার। তো ডেটা ট্যাবে কি থাকবে? ডেটা ট্যাবে মূলত আমরা যে ডেটাগুলো ইনসার্ট মানে লোড করব, সেই ডেটাগুলো থাকবে মূলত ডেটা ট্যাবে। তো আমার যেমন এখানে কতগুলো টেবিল দেওয়া আছে, আমি একটা টেবিলগুলো একটু এক্সপান্ড করলাম, দেখবো টেবিলের ভিতরে কি ভ্যারিয়েবল আছে। তো এটা এখানে হচ্ছে আমার সকল ধরনের ডেটা থাকবে ডেটা ট্যাবে। দেন ভিজুয়ালাইজেশন ট্যাব, আমরা ভিজুয়ালাইজেশনের জন্য প্রয়োজনীয় যে ভিজুয়ালগুলো ইউজ করব, একটু পরে বাবা। হ্যাঁ, আচ্ছা আমার ছেলে একটু ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, সো এরপর হচ্ছে যে আমরা ভিজুয়ালাইজেশনে দেখবো। ভিজুয়ালাইজেশন যেটা থাকবে, আমরা যদি কোনো একটা ভিজুয়ালাইজেশন তৈরি করি নর্মালি, সেই ভিজুয়ালাইজেশনটা আমরা কোন ভিজুয়ালাইজেশনটা নেব, সেটা কিভাবে এডিট করব, এখানে প্যারামিটার কি হবে, কি চেঞ্জ হবে, এই সব ইনফরমেশন গুলো থাকবে আমার ভিজুয়ালাইজেশন ট্যাবে। দেন ফিল্টার ট্যাবটা আরো অ্যাডভান্স, আমরা যখন সামনে আরো কাজ করব তখন ফিল্টার ট্যাবটা নিয়ে আমরা আরো ডিটেল জানবো। তো এখানে যে আমরা বাম পাশে যদি দেখি, আমরা প্রথমে দেখলাম রিপোর্ট ভিউ। রিপোর্ট ভিউতে আমরা যদি এখানে যাই, বাম পাশে যেগুলো রিপোর্ট করা আছে, আমরা যে ভিজুয়ালাইজেশনটা তৈরি করব, তো রিপোর্ট ভিউ বেসিক্যালি আমার যে বিল্ড ভিজুয়াল উইথ ইওর ডেটা। সো এই যে আপনারা সাদা অংশটা দেখতে পাচ্ছেন এখানে মিডলে, সেটাই হচ্ছে আমাদের রিপোর্ট ভিউ। এন্ড টেবিল ভিউ, টেবিল ভিউতে গেলে আমরা কি যাবো, যে বাম পাশে যে কোনো একটা টেবিল যদি আমরা সিলেক্ট করি, এক্সেল এর মধ্যে আমাদের কি টেবিল ছিল সেই টেবিলটা আমি দেখতে পারবো এখানে। তো এটা হচ্ছে টেবিল ভিউ। দেন হচ্ছে মডেল ভিউ। মডেল ভিউতে আমার যদি মাল্টিপল টেবিল থাকে, সো আমি টেবিলগুলোর ইন্টারনাল কানেকশন গুলো কি, সেই কানেকশন গুলোই থাকবে হচ্ছে আমার মডেল ভিউতে। তো আমরা যখন অনেক বড় ডেটা নিয়ে অ্যানালাইসিস, হাত করে কিছু বলতে চাই। ওকে বলেন। জি আসসালামু আলাইকুম, আমি দুঃখিত আমি একটু ইন্টারাপ্ট করার জন্য। তো যেটা হচ্ছে যে আমি দুইটা ডিভাইসে কানেক্টেড, তো এটা ফোনে এবং হচ্ছে যে আপনার ল্যাপটপে। তো যেটা হচ্ছে যে এটা খুব ব্লার দেখাচ্ছে, মানে আমি জানি না আর কোন প্রবলেম হচ্ছে কিনা, মানে দেখতে সমস্যা হচ্ছে, অন্য কেউ মানে দেখতে সমস্যা হচ্ছে আর কারণ জানি না, মানে আপনার যে ডেটা গুলো আসতেছে বা টেবিল গুলো এগুলো খুবই আমার কাছে ব্লার মনে হচ্ছে। আপনার কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, মানে একটু স্ক্রিনটা বড় করা যায় কিনা? প্রবলেম হচ্ছে না, আমার মনে হয় আপনার কানেকশনটা একটু উইক কিনা চেক করে দেখবেন কিনা। ঠিক আর আছে, ওকে। আপনাদের আমি যদি টাইপের সমস্যা হয়, আমরা এরপরে কি মিটে করব কিনা সেশন গুলো? আমরা মিটে আশা করি আমরা নেক্সট টাইম মিটেই করব। আর না এখন কন্টিনিউ করেন, সমস্যা নাই। আচ্ছা, আজকে আজকে আমরা জি জি ভিডিওটা লোড করে দিবে তারেক ভাই। সো তখন হচ্ছে জি গিয়ে আমরা ইজিলি এটা যে জায়গায় আমাদের প্রবলেম থাকবে আমরা মানে মোটামুটি একটু সলভ করে ইনশাআল্লাহ, নেব, ঠিক ঠিক আছে? আছে। জি তো জি আচ্ছা ওকে। আমরা আজকে আসলে খুব হার্ড করে এতে ঢুকতেছি না, আমরা জাস্ট বেসিক জিনিসগুলো একটু আলোচনা করতেছি এবং আমাদের এটা বোঝার চেষ্টা করছি আমাদের প্ল্যাটফর্মটা সম্পর্কে আর কি। তো এখানে দেখেন যে আমাদের যখন মাল্টিপল টেবিল থাকবে, মানে মাল্টিপল যে আমরা বিভিন্ন ফ্যাক্ট টেবিল এবং ডাইমেনশন টেবিল গুলো আলাদা করব, এদের ভিতরে একটা কানেকশন তৈরি করতে হবে আমার। সেই যে কানেকশনটা, এটাই হচ্ছে আমাদের মডেল ভিউ। তো মডেলেই আমাদের এই কানেকশন গুলো থাকবে, একটা সাথে একটা যে বিভিন্ন কানেকশন। তো আমরা এখানে যেটা দেখলাম যে আমাদের যে বিভিন্ন ভিউ গুলো আছে, আমাদের মাল্টিপল বিভিন্ন উইন্ডো গুলো, আমরা যদি রিড করি, প্রথমে আমরা দেখি হোমের ভিতর কি আছে। হোমের ভিতর আছে আমাদের প্রথমে গেট ডেটা। সো গেট ডেটা পড়লে আমরা কি বুঝতে পারি, আমাকে এখানে ডেটা নিয়ে আসতে হবে একটা। তো এই ডেটার ভিতর দেখেন অনেকগুলো জিনিস আছে, যেমন এক্সেল ওয়ার্কবুক,
ওয়ান লেগ ডেটা, এসকিউএল সার্ভার, আপনি ডেটা এখানে আমরা এন্টার ডেটা আমরা ডেটা তৈরি করতে পারি, ডেটা ভার্স। তো এইখানে দেখেন আমরা পাওয়ার বিআইতে যেটা হয়, পাওয়ার বিআইতে 100+ সোর্স থেকে ডেটা আনা যায়, ঠিক আছে? তো আপনি অনেক সোর্স থেকে ডেটা নিয়ে আসতে পারবেন। তো গেট ডেটাতে গেলে আমরা কি দেখবো, এখানে দেখেন, এখানে মোড়ে গেলে আপনি গিয়ে দেখেন যে এখানে কতগুলো সোর্স আছে। তো আপনার যে সোর্স থেকে ডেটা নিয়ে আসা লাগবে, আপনি সেই সোর্সটা সিলেক্ট করবেন। যদি আপনার এক্সেল ওয়ার্কবুক হয় এক্সেল সিলেক্ট করবেন, টেক্সট লাগলে টেক্সট, তারপর আপনার ওরাকল থাকলে সেটা আপনার যে সার্ভারের সাথে কানেকশন করে নিতে হবে। তো এগুলো আমরা আপাতত অ্যাভয়েড করতেছি। এছাড়া আপনি এখান থেকে কিন্তু কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে যদি ডেটা আনতে চান ডিরেক্টলি, সো আমরা যে অনলাইন সার্ভিস, অনলাইন থেকেও আপনি বিভিন্ন লিঙ্কের মাধ্যমেও ডিরেক্ট ডেটা নিয়ে আসতে পারবেন। বিভিন্ন ডেটাবেস থেকে যতগুলো মোটামুটি এখন যতগুলো অ্যাভেলেবল যতগুলো সার্ভিস আছে, সকল সার্ভিস থেকেই আমার জানা মতে হচ্ছে যে এখানে পাওয়ার বিআইতে আপনার ডেটা অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে? তো আমরা এখানে যে কাজ করব, আমরা মূলত আমাদের ডেটাগুলো আমাদের নিজস্ব টেবিল থেকে, মানে আমাদের লোকাল টেবিল থেকে নিয়ে আসবো। তো আমরা যদি প্রথমে একটা দেখি যে আমরা গেট ডেটা, তো আমি একটা এক্সেল ডেটা আনতে চাই। তো এক্সেল ডেটা আমি আনতে চাইলে আমাকে প্রথমে একটা, এখানে গেলাম, আমরা যাওয়ার পর নর্মাল যে কোনো ডেটা আমরা লোড করি যেভাবে, তো আমরা পাওয়ার বিআই এখানে আমরা গেলাম, গিয়ে আমরা একটা সেলস টেবিল যদি নেই, সেলস টেবিল সিলেক্ট করলাম, ওপেন করলাম। তো আপনি যখন এক্সেল সিলেক্ট করবেন তখন আপনাকে কিন্তু অনলি এক্সেল ডেটাগুলো দেখাবে, তখন কিন্তু আপনাকে সিএসভি গুলো দেখাবে না। আপনি যখন সিএসভি নেবেন তখন আপনাকে সিএসভি ডেটাগুলো দেখাবে। তো আপনার টেবিলের ভিতর যদি অনেকগুলো সিট থাকে, তো আপনার অনেকগুলো সিট দেখাবে। তো আপনার প্রয়োজনীয় যে সিটটা থাকবে আপনি সেই সিটটা, আপনার যদি সবগুলো সিটি লাগে সেক্ষেত্রে আপনি সবগুলো সিটি নিয়ে আসবেন এখানে। আমি যখন ফ্যাক্ট অর্ডারটা আমি যদি লোড করি, এখানে দেখেন বাম ডান পাশে নিচের দিকে অপশান এসেছে 3টা, লোড, ট্রান্সফর্ম অ্যান্ড ক্যান্সেল। তো আপনি যদি আপনার ডেটা ট্রান্সফর্ম করতে হয়, অর্থাৎ ডেটা এডিট করতে হয়, তাহলে আমাকে ট্রান্সফর্মে যেতে হবে। তো আমাদের ট্রান্সফর্ম নিয়ে আমাদের টোটাল একটা ক্লাস থাকবে, তো আমরা ওখানে যাচ্ছি না। আর আমার যদি ডেটাটা ক্লিন হয় তাহলে আমরা জাস্ট খালি লোড করব। আপনি যখন ডেটাটা লোড দিবেন তখন হচ্ছে এখানে কিছুটা সময় নেবে। দেন দেখেন আমার এখানে একটা নতুন টেবিল আসছে, ফ্যাক্ট অর্ডার টেবিল। তো এই ফ্যাক্ট অর্ডারে কি আছে, ডেলিভারি, অর্ডার কোড, প্রোডাক্ট কোড অ্যান্ড কোয়ান্টিটি। দেন এরপরে আমরা এই টেবিলটা যদি দেখতে চাই, এই টেবিলটা দেখতে চাইলে কি করতে হবে আমাকে, আমি টেবিল ভিউতে গেলাম। সো আমার টেবিলে কি কি আছে এখানে এটা দেখা যাচ্ছে। সো উপরে একটা ক্যালকুলেশন আছে, এটা আমরা আপাতত অ্যাভয়েড করি। এখন দেখেন অর্ডার কোড আছে, আমার নাম্বার অফ প্রোডাক্ট আছে এখানে কতগুলো, অর্ডার কোয়ান্টিটি আছে, দেন ডেলিভারি কোয়ান্টিটি আছে, লাইন ফিল রেট, ডিফারেন্স থিং। সো আমরা প্রথম যদি 4টা ফোকাস করি, সে আমার হচ্ছে অর্ডার কোড, নাম্বার অফ প্রোডাক্ট, অর্ডার কোয়ান্টিটি অ্যান্ড ডেলিভারি কোয়ান্টিটি। সো এই ডেটাগুলো আমার আছে, আমি টেবিল ভিতরে গিয়ে দেখতে পারি। সরি, আমরা কোনো একটা ডিফারেন্ট, এই যে আমাদের হচ্ছে অরিজিনাল টেবিল হচ্ছে এটা। তো এই টেবিলটার পর আমরা আবার উপরে হোমে চলে যাই আমাদের। দেন বাম তার পাশে দেখেন এখানে ট্রান্সফর্ম অ্যান্ড রিফ্রেশ। সো আপনি যদি আপনার টেবিলের নিচে কোনো ডেটা অ্যাড করেন, কোনো নতুন রো অ্যাড করেন, তো আমরা নর্মালি যেহেতু ডাইনামিক ডেটা নিয়ে কাজ করবো, তো আপনার একটা টেবিল যখন থাকবে সেখানে কিন্তু ডাটা অ্যাড হতেই থাকবে। আসলে আজকে সেলস ছিল, আবার কালকে সেলস হবে, সেটা অ্যাড হবে। তো আপনি এটা রিফ্রেশ দিলে, আমরা যদি লোকাল এতে কাজ করি, মানে আমরা যদি ডেস্কটপে কাজ করি পাওয়ার বিআই, সো আপনার রিফ্রেশ দিলে আবার ডেটা রিফ্রেশ হয়ে যাবে, এবং আপনারা যে ভিজুয়ালগুলো তৈরি করবেন সেগুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে। এখন আপনি যে টেবিলটাকে ট্রান্সফর্ম করতে চান, তাহলে আপনি ট্রান্সফর্মে ক্লিক করলে, আমরা যদি আগে দেখে আসলাম ট্রান্সফর্ম লোডের ওখানে, এখানে আপনি ট্রান্সফর্মে যেতে পারবেন। রিলেশনশিপটা হচ্ছে বেসিক্যালি এটা মডেলিং ভিউ এর জন্য। দেন আরো অনেকগুলো ইনফরমেশন এখানে আছে, এটা আমরা আপাতত আজকে দেখতেছি না। দেন আপনার আমরা ডেটাটা দেখলাম ট্রান্সফর্ম। দেন আমরা যদি ইনসার্ট ট্যাবে যাই, ইনসার্ট ট্যাব থেকে আমরা বিভিন্ন ভিজুয়াল আনতে পারি, বা বিভিন্ন আপনার বিভিন্ন আপনি যদি ভিজুয়ালাইজেশন এখানে বিভিন্ন কোনো শেপ আনতে চান, কোনো কিছু লেখার জন্য আপনি বিভিন্ন শেপ আনতে পারবেন, বিভিন্ন বাটন যেগুলো আমরা নেভিগেশনের সময় শিখবো। দেন মডেলিং ভিউ আছে, এখান থেকে আমরা বিভিন্ন মডেলিং মিজার তৈরি করতে পারি, কলাম তৈরি করতে পারি, মানে আপনি এক্সট্রা যে ক্যালকুলেশন গুলো করবেন এখানে, বা যে অপারেশন গুলো এখানে চালাবেন, সেগুলো মূলত মডেলিং এ আছে। দেন ভিউতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ফিল্টার, যেগুলো নেভিগেশন টুল গুলো এখানে আছে, বা আপনি যদি কালার কম্বিনেশন চেঞ্জ করতে চান, থিম চেঞ্জ করতে চান, এখান থেকে পারবেন। অপটিমাইজ অপশনটা হচ্ছে বেসিক্যালি এখান থেকে আমরা বিভিন্ন যে অপারেশন গুলো চালাই সেগুলো মিজার করতে পারি, যেগুলো কেমন পরিমাণ টাইম নিচ্ছে অ্যানালাইজ করার সময়। সো এই যে পারফরমেন্স অ্যানালাইসিস করা যায়, এগুলো আমাদের আসলে আলোচনার উদ্দেশ্য না। সো এখান থেকে আমরা বেসিক্যালি উইন্ডোটা সম্পর্কে কি সবাই ক্লিয়ার ধারণা পেয়েছি? জি ভাই। ওকে, সো আমরা
একটা আজকে জাস্ট একটা বেসিক ভিজুয়ালাইজেশন দেখবো, ঠিক আছে, আমাদের যে ডেটা নিয়েছি। তো আমরা আমি মনে হয় একটু ভুল পথে চলে গেছি, আসলে আমাদের আরো কিছু আলোচনার টপিকস আছে। তো আমরা উইন্ডোটা সম্পর্কে তো ক্লিয়ার সবার ধারণা না, তো আমরা একটু ডেটার ভিজুয়ালাইজেশন দেখার আগে আমরা আরেকটা জিনিস দেখবো যে ভিজুয়ালাইজেশন কোনটা কখন ইউজ করতে হয়, ঠিক আছে? তাহলে আমরা ক্লিয়ারলি বুঝবো যে আমাদের আসলে কখন কোন ভিজুয়ালাইজেশনটা দরকার হবে। ওকে, সবাই কি আমার কথা বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে। ওকে, তো আমরা এই যে বিভিন্ন ভিজুয়ালাইজেশন বা চার্ট ইউজ করি, এই চার্টগুলো কখন কোনটা আমরা ইউজ করব সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। কিন্তু তাহলে আপনি দেখা গেল একটা চার্ট ইউজ করতেছেন যেটা কনভেনশনাল না, তো অনেক সময় অডিয়েন্স সেটা বুঝতে পারে না। তো আমরা নর্মালি ডেটা যখন দেখি, ডেটাতে আসলে 4 ধরনের ডেটা থাকে। একটা হচ্ছে রিলেশনশিপ ডেটা। রিলেশনশিপ মানে কি, দুইটা ভ্যারিয়েবল আছে আপনার, সেই দুইটা ভ্যারিয়েবলের সাথে যখন রিলেশন থাকবে সেটা রিলেশনশিপ ডেটা। তারপর হচ্ছে কম্পেরিজন, দুইটা জিনিসের সাথে আপনি কম্পেরিজন করতেছেন, যখন যে ধরেন এক মাসের সেলসের সাথে আরেক মাসের সেলস, সেটা হচ্ছে কম্পেরিজন। যে আপনার সেলসের ডেটা আছে, আপনার 5 বছরের সেলসের ডেটা আছে, আপনি এটার কম্পেরিজনটা দেখতে পাচ্ছেন যে ইয়ার 1 এর সাথে ইয়ার 2 কত, ইয়ার 3 কত, এটা হচ্ছে কম্পেরিজন ডাটা। দেন কম্পোজিশন, কম্পোজিশন মানে আপনার ধরেন 10টা প্রোডাক্ট টাইপ আপনি সেল করতেছেন, তো আপনার 100 টাকা সেলস হলে এই যে 100 টাকা সেলস হয়েছে, এই সেলসের ভিতর কোন প্রোডাক্ট টাইপের কন্ট্রিবিউশন কতটুকু, এই ধরনের ডেটাগুলোকে বলা হয় কম্পোজিশন। আর ডিস্ট্রিবিউশন হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্সে যেমন ইউজ করি যে একটা জিনিস ডিস্ট্রিবিউশনটা কিরকম আছে, যে আপনার ধরেন জনসংখ্যা, যে ঢাকা শহরে জনসংখ্যা ঘনত্ব অনেক বেশি, তাই না, সেটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন। তো এই চার্ট টাইপের ডেটার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের চার্ট ইউজ করা হয়। এছাড়াও আরো কিছু চার্ট আছে যেটা হচ্ছে স্পেশাল চার্ট, সেগুলো আমরা দেখব। তো যদি রিলেশনশিপ ডেটা হয়, রিলেশনশিপে আমরা সবাই সাধারণত দেখি যে স্ক্যাটার প্লট ইউজ করা হয় দুইটা ভেরিয়েবল থাকলে। যে আপনার আমরা যদি ধরি যে আপনার একটা শহরের সেন্টার থেকে আপনি যখন দূরে যাবেন, নর্মালি রেন্টটা কিন্তু কি হবে, কমতে থাকবে, তাই না? আপনারা কি এগ্রি এটার সাথে? ইয়েস। হ্যাঁ, সেটা হচ্ছে এক ধরনের রিলেশন দুইটা ভেরিয়েবলের ভিতর, কি ডিস্টেন্স ফ্রম সেন্টার আর রেন্ট। তো এটা হচ্ছে একটা রিলেশন। তো এটা হচ্ছে একটা 2 ভ্যারিয়েবল রিলেশন। এটা আমরা সাধারণত কি দিয়ে দেখাবো, একটা স্ক্যাটার প্লট দিয়ে দেখাবো। এখন এটার সাথে সাথে আমি ধরেন আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি যে এই দূরত্ব এবং রেন্টের সাথে ওইখানে কতটুকু মানুষ আছে, মানে মানুষের ডেনসিটিটা কেমন বা কতটা ফ্যামিলি ওই জায়গায় আছে, তো আমাদের থার্ড ভ্যারিয়েবল লাগবে। তো থার্ড ভ্যারিয়েবলটা দেখানোর ক্ষেত্রে আমরা বাবল প্লট ইউজ করি। তো বাবলের সাইজ দিয়ে বোঝা যাবে যে ওই নির্দিষ্ট ডিস্টেন্সে কতগুলো ফ্যামিলি আছে বা কতগুলো বাসা আছে। তো আমরা রিলেশনশিপে 3টা ভ্যারিয়েবল ম্যাক্সিমাম ইউজ করতে পারি। 2টা ভ্যারিয়েবল হলে আমরা স্ক্যাটার প্লট করব, আর 3টা ভ্যারিয়েবল যদি থাকে এটা ভলিউম ভ্যারিয়েবল, দেন আমরা বাবল সাইজ দিয়ে ইউজ করব ওইখানে। তো এটা হলো রিলেশনশিপ ভ্যারিয়েবলের, রিলেশনশিপের ডেটাগুলো এইটা 2 ভাবে আমরা দেখাইতে পারি। দেন আমরা কম্পেরিজন, যেটা আমরা সবচেয়ে বেশি সম্ভবত ইউজ করব। তো কম্পেরিজন কিসে হয়, ক্যাটাগরিক্যাল ডেটার ক্ষেত্রে হয়, যেটা আমরা এর আগে ডেটা বুঝে আসছি যে কেন ক্যাটাগরিক্যাল কোনগুলা। তো আমরা এখানে দেখতেছি যদি আমার ক্যাটাগরির সংখ্যা কম হয়, ধরেন 5টা 7টা এরকম ক্যাটাগরি আছে এবং ভ্যারিয়েবল আছে 1-2টা, এক জিনিস ভ্যারিয়েবল এক জিনিস, ঠিক আছে, সেটা আমরা আরো পরে দেখবো, আমরা চার্টগুলো দেখি। তো ধরেন এখানে যেমন ডান পাশে চারটা যদি দেখেন, অর্ডার কোয়ান্টিটি আর ডেলিভারি কোয়ান্টিটি, এই দুইটা হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে। অর্ডার কোয়ান্টিটি এবং ডেলিভারি কোয়ান্টিটি দুইটা হচ্ছে ভ্যারিয়েবল। আর ক্যাটাগরি হচ্ছে কি, বিভাগ ভ্যারিয়েবলের ভিতর আমরা ক্যাটাগরি কি, ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ। তো একটা ভেরিয়েবলের ভিতর যে জিনিসগুলো থাকবে, গুণগুলো থাকবে, সেগুলোকে আমরা বলবো ক্যাটাগরি, ঠিক আছে। সেগুলো ভেরিয়েবল না, সেগুলো হচ্ছে ক্যাটাগরি বা এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। যেমন 6টা বিভাগ, তো বিভাগটার নাম হলো কি, বিভাগটা হচ্ছে ভ্যারিয়েবল, 6টা বিভাগের নাম হচ্ছে গিয়ে ক্যাটাগরি বা অ্যাট্রিবিউট। আপনার প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট টাইপটা হচ্ছে ভ্যারিয়েবল নেম। আর প্রোডাক্ট টাইপ যেগুলো আছে বিভিন্ন ধরেন ফিকশন বুকস, বিভিন্ন টাইপের যে বুকস, সেগুলো হচ্ছে আমার ভ্যারিয়েবল ক্যাটাগরি বা অ্যাট্রিবিউট। তো সাধারণত যদি 1 থেকে 2টা ভেরিয়েবল থাকে এবং ক্যাটাগরির সংখ্যা কম থাকে, সাধারণত 5 থেকে 7টা, তখন আমরা কি করব, আমরা কলাম চার্ট ইউজ করব। তো বাম পাশে থেকে আমরা কলাম চার্ট ইউজ করতে পারি অথবা আমরা বার চার্ট ইউজ করতে পারি, এই 2টা ক্ষেত্রে। এরপর আমরা যাই, যদি আমাদের
অনেকগুলো ক্যাটাগরি থাকে এবং ভ্যারিয়েবলের সংখ্যা বেশি থাকে, সেক্ষেত্রে আমরা উপরের যে চারটা দেখেন, উপরের চারটাতে দেখা যাচ্ছে অনেকগুলো 3টা ক্যাটাগরি আছে এবং 7টা ভ্যারিয়েবল আছে। তো এখানে কম এবং এই কম্পারিজনটা ঢাকা, বরিশাল এবং রাজশাহী 3টা বিভাগের ভিতর হচ্ছে। তো এই জায়গায় আমার কম্পারিজন গুলো বোঝা যখন টাফ হয়ে যায়, তখন আমরা সাধারণত যেটা করি যে এখান থেকে অর্ডার কোয়ান্টিটি, ডেলিভারি কোয়ান্টিটি, দুইটা জিনিস আমি কিন্তু দেখাতে পারতেছি না ওই জায়গায় উপরে। তো আমি দেখাতো মানে ডেটাগুলো এমন ভাবে আসতো আমি রিড করতে পারতাম না। তখন আমরা এই জিনিসটা কি করি, একটু ভাগ করে নিই মাল্টিপল, যেটা বলা হয় স্মল মাল্টিপল দিয়ে। এখানে দেখেন নিচে বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগের ভিতর যে অর্ডার বিভিন্ন প্রোডাক্ট ওয়াইজ ডেলিভারি এবং অর্ডার কোয়ান্টিটিটা কি হচ্ছে হবে রিফ্লেকশনটা দেখাচ্ছে। তো এই ধরনের কেস আমরা কি করব, আমরা স্মল মাল্টিপ্লাইজ দিয়ে এগুলোকে ভাগ করে নেব। আমরা আপনারা যখন ডেটা নিয়ে কাজ করবেন, আপনারা এগুলো আস্তে আস্তে কাজ করলে তখন আপনার নিজেরাই অনেকটা দেখা গেল ইউজ টু হবেন, যদি আপনার ধারণাটা থাকে যে কি ধরনের চার্ট ইউজ করা লাগতে পারে। এরপর আমরা কম্পারিজন ভ্যারিয়েবলের আরেকটা দেখবো, যে যদি কম্পারিজনের ক্ষেত্রে আরেকটা অন্যতম জিনিস হলো টাইম, যে আপনারা টাইমের এগেনস্টে যখন কাজ করব, আমরা এতক্ষণ কি দেখলাম বিভিন্ন ক্যাটাগরি এগেনস্টে, আমরা টাইমের এগেনস্টে যদি করি, তো টাইমের ক্ষেত্রে হয় কি, আপনি যখন কোয়ার্টারলি ডেটা নেবেন তখন 4টা কোয়ার্টার থাকে। সো এটা কি ফিউ পিরিয়ড, একটা ক্যাটাগরি একটা হতে পারে। আবার এরকম হতে পারে যে অনেকগুলো আপনার ক্যাটাগরি পিরিয়ড থাকতে পারে, যেমন মান্থলি ডেটা দেখাচ্ছেন, ডেইলি ডেটা দেখাচ্ছেন, ঠিক আছে। আপনার যখন ফিউ পিরিয়ড থাকবে, একটা ক্যাটাগরি থাকবে বা 2টা ক্যাটাগরি থাকবে, তখন আপনি সাধারণত বার চার্ট ইউজ করতে পারবো আমরা, বা কলাম চার্ট ইউজ করতে পারবো। আর যদি আমাদের পিরিয়ডের সংখ্যা অনেক হয়, তখন আমরা কি করব, লাইন চার্ট ইউজ করব। আর ক্যাটাগরি যদি একাধিক হয়, তখন আমরা কি করব, মাল্টিপল লাইন চার্ট যেটা থাকবে সেটা ইউজ করব। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু আমাকে থামায়া করবেন এখানে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা ডিস্ট্রিবিউশনটা দেখি, ডিস্ট্রিবিউশন ভ্যারিয়েবলে কি ধরনের চার্ট হয়। সো ডিস্ট্রিবিউশনে আমরা নর্মালি একটা খুব মানে অন্যতম চার্ট হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রামটা কখন হয়, বার হিস্টোগ্রাম, এটা হলো অ্যাকচুয়ালি বার চার্ট টাইপেরই। যে ধরেন আপনার কোম্পানিতে, আমরা যদি এইচআর এর একটা ডেটা ধরি, আপনার কোম্পানিতে আপনি এজ রেঞ্জ তৈরি করলেন একটা, যে ধরেন 25 বছর থেকে 30 বছর কতজন আছে, 30 বছর থেকে 31 বছর থেকে 35 বছর কতজন আছে। আপনি যখন একটা রেঞ্জ তৈরি করবেন, এই রেঞ্জে কতজন লোক আছে, এটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন। তো এই ধরনের ডিস্ট্রিবিউশনের জন্য কি করা হয়, হিস্টোগ্রাম ইউজ করা হয়। আর যখন আপনি দুইটা ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন দেখবেন, ওই যে আমরা রেন্টের কথা বলতেছিলাম এবং একটা ডিস্টেন্স ফ্রম একটা সিটি, তো এইটা দেখবেন আপনার একটা ডেটাবেজে অনেকগুলো ডেটা আছে। ধরেন 1000 লোকের মানে 1000 ফ্যামিলির আপনার কি দেওয়া আছে, ডিস্টেন্স এবং তার রেন্টটা দেওয়া আছে। তো আপনি যখন এটাকে একটা স্ক্যাটার প্লটে দিবেন, তখন আপনি কিন্তু ডেনসিটিটা বুঝতে পারবেন। এখানে যদি আমরা দেখি যে আমাদের যে মানে মাঝামাঝি যে জায়গাটা, এখানে ডিস্ট্রিবিউশনটা কি অনেক বেশি না, তারপর আপনি বুঝবেন যে সাধারণত শহর থেকে একটু মাঝামাঝি দূরে এবং যেখানে রেন্টটা মাঝামাঝি থাকে, ওই জায়গায় কি থাকে, অনেক বেশি লোক থাকে। ফর এক্সাম্পল ধরেন আপনি যদি আমি যদি ধরি যে আপনি গুলশান এলাকায় চাকরি করবেন, বাট গুলশান এলাকায় যেহেতু ভাড়া অনেক বেশি, তো সাধারণ লোকজন কি করবে, একটু দূরে ধরেন উত্তরা থাকবে, উত্তরা ডেন্সিটিটা বেশি হবে পাবলিকে, যেহেতু ওখানে মানে আমি যদি মধ্যবিত্ত ক্লাসটা ধরি। বা আপনি আরো একটু দূরে চলে যান 300 ফিটের ওই দিকে, দেখা গেল ওখানে মানুষ নেই, কারণ ওখানে ডিস্টেন্স অনেক দূর, ওখান থেকে আপনার কমিউট করে আসা টাফ। তো এই ধরনের এই যে ডিস্ট্রিবিউশনটা আপনি তখন বুঝতে পারবেন, ঠিক আছে। এরপর আমরা কম্পোজিশন চার্টে যাই। সো কম্পোজিশন চার্টে গেলে একটা জিনিস আমরা দেখি, যে কম্পোজিশনের ক্ষেত্রে সবচেয়ে মানে বহুল ব্যবহৃত যে চার্টটা হয়, সেটা হচ্ছে পাই চার্ট। এখানে পাই চার্ট কারা কারা ইউজ করছেন, একটু যদি হ্যাঁ বলেন তো। আমরা কি আছি মিটিং এ, নাকি আমি শুধু বলতেছি? হ্যাঁ আছি। না ভাই, ওকে, তো পাই চার্টটা মনে হয় আমরা সবাই ইউজ করি। তো পাই চার্টের ক্ষেত্রে যেটা হয়, পাই চার্টের কিছু মানে কনভেনশন আছে, আমরা পাই চার্ট কখন ইউজ করব। পাই চার্ট সাধারণত যদি আপনার ক্যাটাগরির সংখ্যা 5টার নিচে হয় বা 5টা হয়, তখন ইউজ করব। কারণ আপনি যখন একটা ডেটা প্রেজেন্ট করতেছেন, এই ডেটা রিড করা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনি ডেটাটা কিন্তু আপনি রিড করবেন না, আপনার দর্শক দেখবে, আপনার অডিয়েন্সকে আপনাকে ডেটাটা পড়ে বুঝতে হবে। তো আমরা এখানে 2টা পাই চার্ট দেখতেছি, বাম পাশে একটা, ডান পাশে একটা। আপনি বাম পাশে থেকে আমরা 3টা ক্যাটাগরি দিয়েছি, 3টা বিভাগের ডেটা। সেলস এর ডিস্ট্রিবিউশন ডান পাশে দেখেন, এখানে দেখা গেল
মানে 10টা ডেটা আছে। আপনি এখানে কিন্তু রিড যখন করবেন তখন এটা রিড করা টাফ হয়ে যায় এবং কম্পেয়ার করা টাফ হয়ে যায়। তো ইন দ্যাট কেস আমরা নর্মালি 5টার বা 5টার নিচে ক্যাটাগরির ক্ষেত্রে পাই চার্ট ইউজ করবো। এখানে আমরা ডোনাট চার্টও ইউজ করতে পারি, এটা সেম চার্ট, জাস্ট ডোনাটের মাঝখানটা একটু ফাঁকা থাকে ডোনাটের মতো। এই তো এই যে পাই চার্ট, যখন আপনার 5টার অধিক ক্যাটাগরি হবে তখন আমরা কি করব? তো আমরা তখন পাই চার্ট ইউজ না করে আমরা ইউজ করব কি চার্ট? কলাম চার্ট। পাই চার্ট না ইউজ করে করবো আমরা কলাম চার্ট। কলাম চার্টেরও আমরা দেখছিলাম যে আমার ক্যাটাগরির সংখ্যা যদি কম হয় তখন ধরেন কখন 5 থেকে 10টা যখন হবে এরকম হলে আমরা কলাম চার্টে চলে যাবো। কলাম এখন যদি আরো বেশি হয় ভেরিয়েবলের সংখ্যা তখন আমরা কি করবো? তখন আমরা ট্রি ম্যাপটা ইউজ করবো। পাওয়ার বিআই যেটা আছে ট্রি ম্যাপ, আমরা তখন ট্রি ম্যাপটা ইউজ করবো। যখন আমাদের হলো ক্যাটাগরির সংখ্যা অনেক বেশি, আপনার 30টা বিভাগের 30টা জেলার ডেটা নিয়ে কাজ করতেছেন, 64টা জেলার ডেটা নিয়ে কাজ করতেছেন, তখন আমরা চেষ্টা করবো হচ্ছে ট্রি ম্যাপ ইউজ করতে। আরেকটা পাই চার্টের ইউজের যে আমরা যখন সাধারণত কোনো রেটিং করি কোনো জিনিসের বা কোনো সার্ভে করি, যে জিনিসটা গুড ব্যাড নাকি 1 থেকে 5 আমরা রেটিং করলাম, যে আপনার 1 রেটিং কত পার্সেন্ট দিছে, 2 রেটিং কত দিছে, 5% কত দিছে বা 5 স্টার কত দিছে, এই ধরনের কেসে নর্মালি আমরা পাই চার্ট ইউজ করতে পারি। বাট এটা আপনি যদি আমাদের এখানে যে 2টা চার্ট ইউজ হচ্ছে, পাই চার্ট থেকে কিন্তু আপনার গুড ব্যাড নিউট্রাল এটা আইডেন্টিফাই করা যায় না অনেক সময়, বা গেলেও সেটা আপনাকে রিড করে বের করতে হয়। বাট ইজি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা যদি এখানে একটা স্ট্যাকড বার চার্ট ইউজ করি তাহলে দেখবেন যে আমি বার চার্টের ভিতর খুব সুন্দর করে দেখাই দিতে পারি বাম পাশ থেকে ডান পাশে আমি যদি ক্রোনোলজি অনুযায়ী সাজাই কতটুকু গুড, কতটুকু নিউট্রাল, কতটুকু স্যাটিসফাইড, কালার কোড করে কিন্তু আপনি খুব ইজিলি এটা বোঝা যায় এই লাইনটা দেখে। সাধারণত যখন আমরা রেটিং জাতীয় জিনিস ইউজ করব তখন আমরা স্ট্যাক মানে সিঙ্গেল স্ট্যাক বার চার্ট ইউজ করবো আর কি। এরপর হচ্ছে আমরা কম্পারিজন দেখলাম, এরপর হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন মানে আমরা কি বলতাম, যখন আমার একটা নির্দিষ্ট ক্যাটাগরির ভেতর একটা ডিফারেন্ট ক্যাটাগরির ভিতরে একটা নির্দিষ্ট অ্যামাউন্টকে আমরা যখন ভাগ করে দেখাবো, বিভিন্ন ক্যাটাগরির কন্ট্রিবিউশন দেখাবো সেলসের ভিতর, এটা হচ্ছে আমার কম্পোজিশন। সো কম্পোজিশন হয় 2 ধরনের, একটা হচ্ছে অ্যাবসলিউট আর একটা হচ্ছে মানে রিলেটিভ। অ্যাবসলিউটে কি হয়, ধরেন আপনার সেলস হয়েছে 105 টাকার, 105 টাকার ভিতর কোন ক্যাটাগরি কত হয়েছে সেটা হলো অ্যাবসলিউট। আর রিলেটিভটা হচ্ছে কখন, যখন হচ্ছে আপনার এটাকে 100% নিয়ে চলে আসবেন আপনি, কত পার্সেন্টেজ হয়েছে ওই নির্দিষ্ট কোয়ান্টিটির ভিতর, মানে 100 মার্কিং করে নিলে আপনি যে এটার ভিতর কোনটা পার্সেন্টেজ কত, এটা হচ্ছে কি একটা সাধারণ একটা মানে অ্যাবসলিউট না, এটা হচ্ছে রিলেটিভ। আমরা যদি এখানে অ্যাবসলিউটটা দেখি, যদি এখানে আপনার পিরিয়ডের সংখ্যা খুব কম থাকে তখন আমরা কি করব, স্ট্যাকড কলাম চার্ট ইউজ করব। আর যদি এখানে পিরিয়ডের সংখ্যা অনেক বেশি থাকে করব এরিয়া চার্ট ইউজ করব, আমরা এরিয়া চার্ট ইউজ করব পিরিয়ড বেশি হলে। সাধারণত এই কম্পোজিশন গুলো আমরা দেখাচ্ছি কি চেঞ্জ মানে টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। আর আমরা যদি রিলেটিভ দেখি, দেখেন আগেরটা এখন দেখেন সবগুলো বার সমান না আমাদের এখানে, আমার এটা দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি ভাই দেখতে পাচ্ছি। ওকে, সো এখানে দেখেন আমরা বিভাগের সেলস গুলোকে যখন আমরা পার্সেন্টেজে দেখতেছি 100% এগেইনস্টে, তখন সেটা হচ্ছে কি রিলেটিভ ডিফারেন্স, মানে একটার সাথে আরেকটার। একইভাবে যখন মাল্টিপল পিরিয়ড থাকবে তখন আমরা একইভাবে আমরা এরিয়া চার্টটা ইউজ করব এটার ক্ষেত্রে। এরপর আমরা কিছু স্পেশাল চার্ট দেখি যেগুলো আমরা হয়তো পাওয়ার বিআইতে ডিফল্ট দেখবো, ওয়াটারফল চার্ট। তো ওয়াটারফল চার্টটা মূলত ইউজ করা হয় যখন আপনার একটা জিনিসের বৃদ্ধি একটা নির্দিষ্ট টাইমে বৃদ্ধি হচ্ছে বা কম হচ্ছে এবং একটা নির্দিষ্ট পজিশন থেকে শুরু হয়ে একটা পজিশনে গিয়ে শেষ হচ্ছে। তো এটার ক্ষেত্রে ওয়াটারফল চার্ট ইউজ করা হয়। তো এটা যারা শেয়ার বাজারের সাথে জড়িত তারা এটা মনে হয় ভালো বুঝবে, তাদের সূচক কতটুকু উঠলো কতটুকু নামলো এবং দিন শেষে বা বছর শেষে কোথায় দাঁড়ালো, এই ধরনের চার্টের ক্ষেত্রে ওয়াটারফল চার্ট ইউজ করা হয়। আরেকটা হচ্ছে ফানেল চার্ট, এটা হচ্ছে মার্কেটিং এর ক্ষেত্রে যারা আছে তারা খুব ভালো বুঝবে। একটা স্ক্রিনিং হতে 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 একটা নির্দিষ্ট আউটপুট যখন আসে সেটা হচ্ছে ফানেল চার্ট ইউজ করা হয়। তো মার্কেটিং এর ক্ষেত্রে যেমন ধরেন আপনার আমরা এখন যেটা দেখি যে একটা অ্যাড আমরা শো করতেছি, সো কতজন অ্যাড দেখলো, রিচ হলো কতগুলা, অ্যাডটা দেখে কতজন আমাদের প্রোডাক্টটা মানে কোয়েরি করলো, দেন কতজন অর্ডার করলো, এই যে একটা মানে একটার পর একটা যে মানে কমে আসতেছে যে ফানেলের মতো,
তো স্টুডেন্ট মানে কমে কমে আসতেছে, এইটা হচ্ছে গিয়ে ফানেল চার্ট। আমি এইচআর এর ক্ষেত্রে বলি, আমরা কতজন আমার সিভি দিয়েছে, আমি কতজনকে ডেকেছি, তাদের ভিতরে কতজন ইন্টারভিউতে এসেছে, তাদের পারফরমেন্স কতটুকু হয়েছে, বা আস্তে আস্তে আমরা কি করলাম, একটা থেকে একটা ন্যারো করে নিয়ে আসলাম। এটা হচ্ছে ফানেল চার্ট সাধারণত। এরপর আমরা ওয়ান অফ দ্য কমপ্লেক্স চার্ট দেখবো, যেটা হচ্ছে স্যাঙ্কি ডায়াগ্রাম বলা হয়। এটা হয়তো আমাদের লাইফে কম ইউজ হতে পারে, বা যারা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে এটা ইউজ বেশি হবে। এটা হচ্ছে যে একটা রিসোর্সের বিভিন্ন অ্যালোকেশনের মাধ্যমে যখন যায়, এই ফ্লোটাকে দেখানো হয় স্যাঙ্কি ডায়াগ্রাম দিয়ে। সেখানে আমরা আমি যে ডায়াগ্রামটায় গেছি, ধরেন আমাদের দেশে তো বন্যা হয় নিয়মিত, তাই না? তো বন্যা যখন হয়, বন্যায় কিন্তু দেখেন একটা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থাকে, তারপর বিভিন্ন আসন্না ফাউন্ডেশনের তহবিল থাকে, বিভিন্ন তহবিল থাকে। এই তহবিল থেকে এরা ফান্ডগুলো কালেক্ট করে করে আবার বিভিন্ন জায়গায় দিয়ে আসে। মানে ফান্ডের ডোনার কারা? এই ফান্ডে দেখা গেলো বিভিন্ন ব্যাংক দিচ্ছে, পার্সোনাল দিচ্ছে, বিভিন্ন এনজিও দিচ্ছে, এরকম। বা সোর্স থেকে আসে, যে আপনার চেকের মাধ্যমে দিচ্ছে ডিরেক্টলি, বা ডিরেক্টলি ব্যাংক ট্রান্সফার করতেছে, মোবাইল মানে ফাইন্যান্সিয়াল সিস্টেমে দিচ্ছে, বা অন স্পট দিচ্ছে। তো আমরা যদি এখানে ধরি, আমরা 4টা লেভেল এখানে ধরেন, যে আমার 4টা প্রতিষ্ঠান আছে এখানে, যে প্রধান উপদেষ্টার ফান্ড আছে, দেন হচ্ছে আপনার আসন্না ফাউন্ডেশন আছে, ধরেন টিএসসি তে অনেকে টাকা দিয়েছে, দেন XYZ। এই যে 4টা, মানে আপনি যদি লেভেল 1 যান, এখানে 4টা ইয়া। তো এই যে আমাদের 4টা জায়গায়, এখান থেকে সোর্স কি আসছে, আমি চেকের মাধ্যমে টাকা পেয়েছি, ব্যাংকের মাধ্যমে পেয়েছি, এমএফএস পেয়েছি, এবং অন স্পট পেয়েছি। তো আমার সোর্স, আমি যদি সোর্সে দেখি, ফার্স্টে সোর্স এখানে চেক, এই চেকের যে টাকাটা টোটাল, ধরেন এখানে চেকের মাধ্যমে $300 মিলিয়ন এসেছে বা টাকা এসেছে। এই 300 মিলিয়নের ভেতর, সরি এখানে 300 মিলিয়ন না, 355 মিলিয়ন, এই 355 মিলিয়ন যেটা চেকের মাধ্যমে এসেছে, এটা কোথায় গিয়েছে, কতটুকু? এর ভেতর দেখা গেল সবচেয়ে বড় অংশ 300 মিলিয়ন গিয়েছে প্রধান উপদেষ্টার ফান্ডে। চেকের মাধ্যমে টাকার আসন্না ফাউন্ডেশনে গিয়েছে 30 মিলিয়ন। দেন আমরা দেখতেছি টিএসসি তে গিয়েছে 25 মিলিয়ন, আর গিয়েছে এই 3 জায়গায় গিয়েছে। আর XYZ এখানে গিয়েছে খুব অল্প পরিমাণ, এটা হচ্ছে গিয়ে আসলে এখানে যাই নাই, চেকের মাধ্যমে কোনো XYZ এ যায় নাই, মানে যেগুলো ব্যক্তিগত পর্যায়ে যেগুলোতে। ব্যাংক থেকে যেটা আছে টোটাল 215 মিলিয়ন, এটার একটা অংশ বিভিন্ন জায়গায় গিয়েছে। এরপর যদি আমরা দেখি, এই যে বিভিন্ন আমরা বিভিন্ন প্রতিষ্ঠানকে টাকাগুলো দিলাম, এই টাকাগুলো তারা এবার কি করলো, এই টাকাগুলো তারা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিল। ধরেন কিছু টাকা ব্যাংকে জমা থাকলো, কিছু জায়গা ধরেন ইওনোর মাধ্যমে ডিস্ট্রিবিউট করলো, কিছু টাকা মানে কিছু ফান্ড দেখা গেল আর্মির মাধ্যমে পাঠালো, কিছু ডিরেক্ট ডিস্ট্রিবিউশনে গেল, কিছু এনজিও রে দিল। তো কি হলো, এই যে প্রধান উপদেষ্টার ফান্ডটা আবার বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হলো, আর শূন্য ফাউন্ডেশনটা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হলো। দেন ধরেন এই যে আর্মি যে টাকাটা ফান্ডটা পেলো, এটা সে বিভিন্ন ধরনের 3টা জেলা, ধরেন আমি ফেনী, কুড়িগ্রাম, শেরপুর একসাথে বন্যা হচ্ছে, তো কোন জায়গায় কতটা ফান্ড গেল, সেই যে ট্র্যাকিংটা, বিভিন্ন একটা লেভেল থেকে একটা লেভেলের ট্র্যাকিংটা, এটাই মূলত স্যাঙ্কি ডায়াগ্রাম দিয়ে দেখানো হয়। এরপর আমরা দেখবো একটা রিবন চার্ট। রিবন চার্টটা মূলত দেখা যায় যে আপনার একটা ফ্লো যখন থাকে, এবং ফ্লোটা যখন চেঞ্জ হয়, র্যাঙ্কটা, ধরেন আপনার 10টা ক্যাটাগরি সেলস হচ্ছে, বা আপনার প্রোডাক্টের 10টা জেলায় সেলস হচ্ছে। তো এই সেলসটা ধরেন 4টা কোয়ার্টারে হচ্ছে, কোন কোয়ার্টারে কোন জেলায় সবচেয়ে বেশি সেলস হচ্ছে এবং মুভমেন্টটা কি, এটাতে বোঝা যাচ্ছে। যেমন আমরা প্রথম কোয়ার্টার যদি দেখি, এখানে প্রথম কোয়ার্টারে আমার ঢাকা ডিস্ট্রিক্ট 1 নম্বর র্যাঙ্কে ছিল, 2 নম্বর র্যাঙ্কে ছিল হচ্ছে আমার গাজীপুর ডিস্ট্রিক্ট। তো সেকেন্ড মাসে গিয়ে দেখা গেল ঢাকা যেখানে ছিল সেখানে আছে। আমরা মাঝখানে যদি দেখি, এখানে দেখা যাবে এখানে আমরা কোয়ান্টিটি গুলো চেঞ্জ দেখতে পাচ্ছি, কত কোয়ান্টিটি চেঞ্জ হয়েছে, কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে। র্যাঙ্ক 1 ছিল, 1 আছে, তারপর র্যাঙ্ক চেঞ্জ হয় নাই। তাহলে 2টাতে যাই, 2 নম্বরটাতে এখানে দেখেন আগেরটাতে নবাবগঞ্জ র্যাঙ্ক ছিল 3, কোয়ার্টার 2 তে গিয়ে র্যাঙ্ক 2 হয়েছে, এবং কতটুকু চেঞ্জ হয়েছে, সেটা 31% গেইন করেছে সেলস। তো এই যে চেঞ্জটা, এইটা আমরা রিবন চার্ট দিয়ে ট্র্যাক করতে পারি। এরপর একটা হচ্ছে ম্যাপ চার্ট। ম্যাপ চার্টে সাধারণত আপনারা যখন কোনো লোকেশন ওয়াইজ ডিস্ট্রিবিউশন দেখাতে যাবেন, তখন ম্যাপ চার্টটা ইম্পর্টেন্ট। ধরেন আপনি সেলস যেটা দেখাচ্ছেন বিভিন্ন বিভাগ ওয়াইজ, এটা আপনি কিন্তু ম্যাপ চার্টের মাধ্যমে একটা বাবল দিয়ে ক্রিয়েট করে দেখাইতে পারেন যে এই জেলায় এত। আপনার যখন খুব হাইলি ফোকাস করা লাগবে একটা জায়গাকে, তখন যদি আপনি ম্যাপ চার্টে দেখান, তখন এটা অনেক ইজি হয় বোঝা, যে হ্যাঁ ঠিক আছে, এই জায়গাটাই পার্টিকুলার আমার এই সেলসটা হচ্ছে, বা আমার কোনো একটা নির্দিষ্ট পজিশনে কোনো একটা ঘটনা ঘটছে, তো ওখানে ইন্টেন্সিটিটা কতটুকু। এই ধরনের কেসে সাধারণত আমরা কি করব, ম্যাপ চার্টটা ইউজ করব। দেন আমরা আরেকটা দেখি ডিকম্পোজিশন ট্রি। তো ডিকম্পোজিশন ট্রিটা কি, ধরেন আপনার একটা বছরে সেলস হয়েছে,
নির্দিষ্ট পরিমাণ। এই সেলসটাকে আপনি কোয়ার্টার ওয়াইজ দেখতে যাচ্ছেন, দেন মান্থ ওয়াইজ দেখতে যাচ্ছেন, সে মান্থের ভ্যালুগুলো কোন ডিভিশনে কত হয়েছে। সো একটা মেইন ভ্যালুকে আপনি ডিকম্পোজ করতে করতে মানে ছোট ছোট করতে করতে নিয়ে যেতে যাচ্ছেন। সো আমার এখানে ধরেন টোটাল সেলস ভ্যালু কত, মেবি 13 মিলিয়ন যদি হয় এটা, দেন আমার কোয়ার্টার আমি ক্লিক করে দেখতে পাচ্ছি আমার 4টা কোয়ার্টারে দেখা যাচ্ছে কোন কোয়ার্টারে কত হয়েছে। কারণ আমি দেখতে পাচ্ছি মান্থে কত হয়েছে এই কোয়ার্টারে, কারণ আমি ওই মান্থে পার্টিকুলার ডিভিশনে কত হয়েছে, দেন ডিস্ট্রিক্টে কত হচ্ছে, এটা উপজেলায় কত হচ্ছে, দেন ওই উপজেলার ভিতরে কোন ক্যাটাগরির সেলস কতটুকু আসছে। সো এই ধরনের যখন আপনি মানে একটা জিনিসকে কম্পোজিশন আস্তে আস্তে চেঞ্জ হবে, এই জিনিসটা আপনি দেখতে যাবেন ট্র্যাক করে, তখন হচ্ছে আপনাকে ডিকম্পোজিশন ট্রিতে কাজ করতে হবে। এখন ডিকম্পোজিশন ট্রি কিভাবে তৈরি করবেন, এই ধরনের ক্ষেত্রে আপনার হায়ারার্কিয়াল ডেটা লাগবে। হায়ারার্কি কি আমরা যেমন বুঝি, যেমন ধরুন আপনি যদি খুব সহজে বুঝাই, ইয়ারের পরে আছে কি মান্থ, মান্থের পরে কি আছে ডেট, ডেটের পরে টাইম। তো এই ধরনের যে হায়ারার্কি, প্রোডাক্ট ডিভিশন, ডিভিশনের পর ডিস্ট্রিক্ট, উপজেলা, ইউনিয়ন। সো এই যে হায়ারার্কি, এই ধরনের ক্ষেত্রে আমরা ডিকম্পোজিশন ট্রিটা ইউজ করব। দেন আমরা পাওয়ার বি এর কিছু ডিফল্ট চার্ট দেখবো, যেমন কার্ড চার্ট। কার্ড চার্ট গুলো হচ্ছে বেসিক্যালি একটা নাম্বার দেখায়। আপনি যখন কোনো একটা নাম্বার দেখাতে চাইবেন কোনো সাধারণত, যে আপনার বছরের সেলস কত, মানে খুব হাই লেভেলের একটা জিনিস, হাই লেভেল যে ডাটাটা, সেটা আপনি কার্ডে প্রেজেন্ট করবেন। হচ্ছে গজ, গজ কখন ইউজ করবেন, ধরেন আপনি একটা নির্দিষ্ট টার্গেট আছে, টার্গেটের এগেইনস্টে যখন আপনি একটা প্যারামিটার নিয়ে কাজ করবেন, তখন সেটা হচ্ছে কি আপনার হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি জি মোমিন ভাই শুনতে পাচ্ছি। ওকে। তো আপনার গজ কখন ইউজ করবেন, যখন আমার টার্গেট থাকবে। ধরেন আপনার সেলস একটা টার্গেট ছিল, বা আপনার এফিসিয়েন্সি একটা টার্গেট আছে, তো এই টার্গেট এবং অ্যাচিভমেন্ট এটা যখন কম্পারিজন করবেন, তখন আমরা গজ চার্ট ইউজ করব। আরেকটা চার্ট হচ্ছে কেপিআই চার্ট। কেপিআই চার্টটা হচ্ছে গজ চার্টের মতে, মানে সেম টাইপের। সো একটা টাইমের এগেনস্টে কেপিআইটা হয় কি, একটা টাইমের এগেনস্টে। আপনি যখন একটা টাইমের এগেনস্টে চেঞ্জ দেখতে চাইবেন, তখন আপনি সাধারণত কেপিআই চার্টটা ইউজ করবেন। তো আমি যখন এখানে একটা মান্থলি কেপিআই চার্ট দেখাচ্ছি, এখানে সে এটা গোল ছিল তার 12 মিলিয়ন, তো এখানে সে অ্যাচিভ করেছে, সে কত পার্সেন্ট অ্যাচিভ করেছে সেটা আমরা দেখাচ্ছি ডিসেম্বর মাসে। তো আমরা যদি অন্য একটা মাস সিলেক্ট করি, নভেম্বর মাসে দেখেন তার অ্যাচিভমেন্টটা কম হয়েছে। তো দেখেন এখানে সে একটা কেপিআই, যেহেতু সে রেড মার্ক, আপনি অটোমেটিক আমরা বুঝতে পারতেছি যে এখানে কতটুকু আমরা ল্যাগে আছি। তো এইটা হচ্ছে কেপিআই চার্টের বৈশিষ্ট্য, যেখানে আপনি একটা টাইম পিরিয়ড থাকবে, টাইম পিরিয়ডের এগেনস্টে আপনি কেপিআইটা দেখবেন। আর ডিফল্ট সাধারণত আপনি কেপিআই চার্টটা দেখাই সেটা লাস্ট মান্থ। তো আমার এখানে যদি ক্যালেন্ডার লাস্ট মান্থ হচ্ছে ডিসেম্বরের ডেটা, সেখানে আমি যখন ওপেন এটা যখন আমি রেখে দিব, আমার এখানে শুধু শো করবে কোনটা, ডিসেম্বরের ডেটাটা। ওকে, বাট আপনি দেখেন এখানে আমার 12 মাসের ডেটাটারই কিন্তু কি পিক অ্যান্ড ড্রপটা আমি কিন্তু দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে থ্রেড আকারে। ঠিক আছে, এখানে আমরা যদি দেখি যে আপনি একটু খেয়াল করেন, দেখবেন যে মনে হয় অক্টোবর বা সেপ্টেম্বরের দিকে আমার অ্যাচিভমেন্ট ইয়ে আছে আর কি। এই যে দেখেন অগাস্টে যাতে পিক আছে, ওখানে আপনি যদি দেখেন যে অগাস্টে পিক আছে, তার মানে এখানে রানিং কোয়ার্টারে, রানিং মান্থে বেশি হয়েছে। সো ওই ব্যাকগ্রাউন্ডেরটা একটা ইন্ডিকেটর যে আপনার এটা কিভাবে চেঞ্জ হয়েছে প্রতি মাস ওয়াইজ। দেন আরেকটা চার্ট হচ্ছে কম্বো চার্ট। তো কম্বো চার্ট কখন ইউজ করা হয়, যখন ডেটার ডিফারেন্ট স্কেল থাকে। ডিফারেন্ট স্কেলটা কি, আপনি একটা ডেটার কোয়ান্টিটি দেখাইতে যাচ্ছেন, আবার পার্সেন্টেজ দেখাইতে যাচ্ছেন। সো আপনি ধরেন 100 পিস সেল করেছেন, তার ভিতরে একটা নির্দিষ্ট ক্যাটাগরি সেলস হচ্ছে 1 পিস, তো তার সেলস হচ্ছে কত 1%, পিস 100 বাট পার্সেন্ট হচ্ছে 1। আপনি যখন দুইটা ডিফারেন্ট স্কেল হয়ে গেল, মানে 100 যখন দেখাবেন, এক এমন জায়গায় থাকবে তাহলে আপনার যে হরাইজন্টাল বটম লাইনের নিচে চলে যাবে টাইপের, মানে বটম লাইন নিচে না, বটম লাইনে থাকবে, আপনি শো করতে পারবেন না। এই ধরনের কেসে কি করতে হবে, আমাদের মাল্টি অ্যাক্সিস চার্ট নিতে হবে, যেখানে একটা সাইডে আপনার থাকবে যে বিগার স্কেলের ভ্যালুটা, ধরেন যে 1000 লেভেলের ভ্যালুগুলো বা 10 to 1 লেভেলের ভ্যালুগুলো আরেকটা অ্যাক্সিসে থাকবে। তো এই ধরনের কেসে আমরা ইউজ করবো সাধারণত কম্বো চার্ট। মানে এখানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি একটা লাইন চার্ট এবং একটা কলাম চার্ট, আমরা দুইটা কি করতেছি কম্বিনেশনে ইউজ করতেছি। তো এটা হচ্ছে কম্বো চার্ট। তো আমরা এখানে আজকে যতগুলো চার্ট দেখলাম, এই চার্টগুলো সবগুলোই হচ্ছে গিয়ে পাওয়ার বিআই ডিফল্ট চার্ট, ডিফল্ট না, দুই একটা স্পেশাল ছিল, সেগুলো আমরা পরে দেখবো কিভাবে আমরা করতে হয়। বাট মোস্ট 90% চার্টই হচ্ছে আমাদের এখানে ডিফল্ট চার্ট। তো আমরা আজকে বিভিন্ন চার্ট বাই প্যারামিটার গুলো দেখলাম।
বিভিন্ন চার্ট কোথায় ইউজ করতে হয়। আপনারা সবাই এরপর পাওয়ার বিআইটা জাস্ট একটু দেখবেন, পড়ে দেখবেন, সবগুলা পড়ার চেষ্টা করবেন। আপনি যদি পড়তে পারেন, আমরা নেক্সট ক্লাস থেকে দেখবো যে কিভাবে শুধুমাত্র পাওয়ার বিআই এর রিড করে 50 থেকে 70% আপনি শুধু রিড করে কাজ করতে পারবেন। তো আমরা নেক্সট ক্লাসে আমাদের ভিজুয়ালাইজেশনটা দেখবো, যে আমরা কিভাবে ভিজুয়ালাইজেশন তৈরি করতে হয়, কিভাবে ভিজুয়ালাইজেশন এডিট করতে হয়, এটাকে খুব প্রেজেন্টেবল ওয়েতে কিভাবে প্রেজেন্ট করতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা দেখবো। এবং আমাদের নেক্সট ক্লাসের পর আমরা একটা ডেটা দিব আপনাদের, এবং সেটা আপনারা অ্যাসাইনমেন্ট আকারে করে শেয়ার করবেন। তো আজকের যে আমরা ক্লাস করলাম, এখান থেকে আমি এখন আপনাদের ফিডব্যাকটা জানতে চাচ্ছি। তো আপনারা আমাকে ফিডব্যাক দিবেন যে আমরা নেক্সট ক্লাসে, মেবি আমরা শুক্রবার নেক্সট ক্লাসটা করব। শুক্রবার আমাদের ক্লাসটাই আমরা কিভাবে করতে পারি, বা আজকের আমাদের ক্লাস থেকে আপনাদের মানে যে লার্নিংটা বা আপনাদের কোনো ফিডব্যাক থাকলে আপনারা এখন। মমিন ভাই, ক্লাস মানে আমরা শনিবারই করতে পারি নাকি? হ্যাঁ, শনিবার আমরা করতে পারি না, এটা হচ্ছে আপনার মানে আমার যদি কোনো মানে পার্সোনাল শিডিউল থাকে তাহলে হয়তো আমরা শুক্রবারে ট্রান্সফার করবো, বাট আমরা শনিবারেই করব। আর মানে শনিবারে আমাদের জন্য 9টা থেকে 11টা আর কি, এই টাইমটাতে আমরা করবো। শুক্রবারে সাধারণত ফ্যামিলি টাইম বা দাওয়াত টাওয়াত একটু বেশি থাকে ফ্রাইডেতে। শনিবারটা good. কন্টিনিউ থাকলে আমার জন্য ভালো, বা এটা আমার পার্সোনাল অপিনিয়ন। ওকে, অবশ্যই, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আপনারা সবাই একটু ফিডব্যাক দেন আমাদের আজকের কি অবস্থা। আমি স্টার্ট করি। হ্যাঁ, করেন, অবশ্যই। ফার্স্টে একটা কোশ্চেন ছিল, আপনি ওই চার্ট যেগুলো দেখালেন আমরা কি প্রেজেন্টেশনে পাবো, বা আপনাদের সাথে শেয়ার করবেন? হ্যাঁ, ওই চার্টগুলো সবগুলোই পাওয়ার বিআই যে ভিজুয়ালাইজেশন ট্যাব দেখাইলাম আপনাদের, ওই ট্যাবে সব চার্টগুলোই আছে। তো এইগুলো সব পাওয়ার বিআই থেকে ইউজ করা। হ্যাঁ, আপনার পিডিএফ দিয়ে দিব, এবং এই চার্টগুলো কিভাবে তৈরি করতে হয় এটা আমরা নেক্সট ক্লাসে ভিজুয়ালাইজেশন দেখবো, যে কিভাবে চার্টগুলো তৈরি করতে হয়, কালারগুলো কিভাবে এডিট করতে হয়, বা রেঞ্জ ডাটা, এগুলো আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট আমাদের ক্লাসটা থাকবে এই চার্টগুলো প্রিপারেশনের উপর। ওকে। আর এই রেকর্ডগুলো যখন আপনারা পাবেন, আসলে প্রেজেন্টেশনটা প্রয়োজন হবে না, আপনারা রেকর্ডটা আপনারা সেভ করে রাখলে আপনারা রেফারেন্স হিসেবে দেখতে পাবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর ফিডব্যাকের কথা যদি বলি, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আপনাদেরকে এটা অর্গানাইজ করার জন্য। আমি আপনাদের ফেসবুকের লিঙ্কটা আমার কাছে নেই, সো ওইটা যদি শেয়ার করেন তাহলে আমি ওখানে ফলো করতে পারবো। আর আপনাদের যদি কোনো ওয়েবসাইট বা অর্গানাইজেশনের অ্যাড্রেস থাকে বা অনলাইন কিছু থাকে, ওইটা একটু শেয়ার আমাদের করে দিন। ফেসবুকে একটা পেজ আছে, লিংকডইনে একটা পেজ আছে। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে ভিডিওটা যখন শেয়ার করব তখন ওই ফেসবুক পেজের লিংকটা দিয়ে দিব। প্লিজ। ওকে। আর লাস্ট একটা ফিডব্যাক, টেকনিক্যাল ইস্যুগুলো যদি আপনারা ধরেন নিজেদের মধ্যে একটু চেক করে টেস্ট করে নেন, তাহলে হয়তোবা ট্রেনিং এর সময় এটা আপনাদের জন্য আরো ইজি হবে ম্যানেজ করাটা। টু বি অনেস্ট, আমার আসলে শাশুড়ি মারা গেছে গত 3 দিন আগে, এবং আমি হচ্ছে ওনার একমাত্র মেয়ের যেহেতু ওনার সন্তান একটা, এবং সেটা হচ্ছে মেয়ে, সো স্বাভাবিকভাবেই পুরো দায়িত্বটা আমার ছিল। আমি ঢাকার বাইরে ছিলাম। আমি যখন ইমার্জেন্সি সিচুয়েশনে হসপিটাল থেকে তার ডেড বডি নিয়ে গেছি, আমার সাথে ল্যাপটপ ছিল না। আর আমি শুধুমাত্র ট্রেনিং এর কারণে আমি চলে এসেছি ঢাকাতে, যার ফলে টেকনিক্যাল ইস্যুগুলো অ্যারাইজ হয়েছে, নাহলে হতো না। But overall it was very good. Thank you again. ওকে, ওয়েলকাম। আর কেউ কিছু যদি অ্যাড করতে চাইতেন, বা আমাদের ওই অফ হচ্ছে আপনাদের ম্যাটেরিয়াল ডেলিভারি বা সেশন ডেলিভারি যদি কোনো কম থাকে, যে এইভাবে গেলে কিছুটা ভালো হয় বা এইভাবে হলে ভালো হয়, সেটাও আপনারা বলতে পারেন। টু বি অনেস্ট, আমরা আসলে ইনিশিয়েটিভটা নিয়েছি কমিউনিটি কন্ট্রিবিউট করার জন্য, মানুষের যেন এই ডেটা অ্যানালিটিক নিয়ে ক্ষুধা তৈরি হয়, জানতে চেষ্টা করে। আমরাও যে অনেক জানি বিষয়টা এরকমও না, আমরাও শিখছি, শেখার স্টেজে আছি। আমরা সবাই একসাথে শিখবো। হয়তো অনেক কিছু আছে আপনার সাথে কাজ করতে, এমন কিছু কোশ্চেন আসলো যেটা হয়তো আমাদের জানা নাই, তখন আমরা ওটা শিখলাম। এক্স্যাক্টলি, আমাদের এটা অনেকটা হচ্ছে আমরা চেষ্টা করবো কোলার্নিং, মানে আমরা একে অপরের থেকে শিখবো আসলে। মাহবুব আছো? আসসালামু আলাইকুম। সালাম। আচ্ছা, আমি ওই ফিডব্যাকের জন্য কিছু বলি। আমি মাসুম। তো যেটা হচ্ছে যে ফিডব্যাকটা আসলে মানে দেয়া, মানে এটা গ্র্যাটিটিউডের জায়গা থেকে, যে আমি ভাবছিলাম যে এটা আমি যেহেতু সেলসে কাজ করি আমার কতটুকু কাজে আসবে। হ্যাঁ, এক্সেল বা ইয়ার প্রতি একটা ফ্যাসিনেশন আছে, বা এটা তো আমরা দৈনন্দিন জীবনে কাজে লাগে, প্রতিনিয়ত আমরা কাজ করি। তো এখন
এই ফার্স্ট সেশনটা অ্যাটেন্ড করার পর মনে হয়েছে এটা শুধুমাত্র আমার জন্য হাইস্ট বেনিফিটেড আমি, কারণ আমি রিটেল সেলসে কাজ করি, আমরা এই কাজগুলাই করি, তো দেখা যাচ্ছে আরো কঠিন ভাবে করি, তো এটা আমি যদি করি আমার জন্য মানে আমি সবচেয়ে বড় বেনিফিট হব। তো আমার কৃতজ্ঞতা জায়গা থেকে শুক্রিয়া, ইনশাল্লাহ আমরা পরবর্তী সেশন গুলো থাকবো এবং শিখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইজান। আমি একটু বলি, শুধু সেলস না, আমরা যে এইচআর এর যে কত চমৎকার ভাবে আমাদের মনিটরিং করতে পারি আমাদের পিপলের বিভিন্ন পারফরমেন্স ইন্ডিকেটর থেকে শুরু করে তার বিভিন্ন ডেটা, এবং আমরা যে ডিসিশন যদি নিতে চাই যে আমরা আসলে যদি 5% ইনক্রিমেন্ট দেই কোন একটা স্পেসিফিক ব্যক্তি 10 বছর পর কি হবে, এবং অনেক ধরনের অ্যানালিট এখান থেকেই তৈরি করা যায় এবং অসাধারণ কাজ করা যায় এবং খুবই কম ইফোর্টে করা যায়। আমি যেই রিপোর্ট গুলো আগে এক্সেল থেকে করে পাইভট টেবিলের ড্যাশবোর্ড তৈরি করতাম, আমার যেই ইফোর্টটা ওখানে লাগতো, এখন আমি একবারে একটা কিছু হয়তো বা ড্যাক্স বা কিছু আমি কিছু ডাটা মডিফিকেশন করে নিয়ে একবার করে রাখছি, আমার কিন্তু ডিরেক্ট আমাদের যে ওরাকল ইবিএস আছে ওখান থেকে ডেটা অটো রিফ্রেশ হয়। আমার কিন্তু আমাকে আইটি ডিপার্টমেন্টকে বলতে হয় না যে ভাই আমাকে এই রিপোর্টটা তৈরি করে দেন, আমার র ডাটাতে ওরাকলের ডাটাবেসে অ্যাক্সেস আছে, আমার ডাটাবেস থেকে আমার বিআই তে আমি লিংক করে রেখেছি, আমার যা ডাটা লাগছে আমি আমাদের করে নিচ্ছি, এবং নতুন কোনো রিপোর্ট লাগলে সেটা আমাকে আইটি কে বলতে হচ্ছে না যে আমাকে রিপোর্টটা তৈরি করে দেবেন, আমি আমার রিপোর্ট তৈরি করে নিচ্ছি। তো এটা যে কত রকম ভাবে আপনাকে মানে স্বাধীনতা দিবে কাজ করার ক্ষেত্রে, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, কত বড় বড় ডিসিশন আপনি খুব সহজে নিতে পারবেন, আপনি একটা বড় পুলকে কিভাবে ম্যানেজ করবেন, ডেটাকে কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে ডিসিশন দিবেন, ডেটা ইন্টেলিজেন্স কিভাবে করবেন, এখান থেকে শেখার সুযোগ আছে প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট। যারা আসলে আমরা যেসব অর্গানাইজেশনে ইআরপি ইউজ করি 5 বছর 10 বছর ধরে, আমাদের অনেক ডেটা আছে, এই ডেটা যেটা আমরা বলি ডেটা ড্রাইভেন ডিসিশন, এটা কিন্তু সেই সময়। সো এইটার ক্ষেত্রে সব ডিপার্টমেন্টের সব সেকশনে সব প্রফেশনাল এটা প্রয়োজন আমি মনে করি আর কি, যেহেতু আমি এইচআর প্রফেশনাল লোক। আর কারো কিছু বলতে চাইলে বলতে পারেন। আমি কিছু বলতে চাই। সেশনটা খুবই ভালো ছিল, আদার দ্যান দ্য টেকনিক্যাল পার্ট, যেটা প্রথমে কিছু সময় নিয়েছে। তো টেকনিক্যাল পার্টটা আমরা মনে হয় এরপরে গুগল মিট বা গুগল ক্লাসরুম এটাতে করতে পারি, আর ওখানে আমার মনে হয় এটা ইজিয়ার, ওই সেশনগুলো আপলোড করা বা ফিডব্যাকগুলো দেওয়া। তো আশা করবো যে এরপরের সেশনগুলো ওখানেই হবে। আমরা মিট বা যেতে পারি হচ্ছে আরটা কি যেন আমরা সবসময় ইউজ করি, জুমে যেতে পারি, বাট জুমের সীমাবদ্ধতা যেহেতু আমরাও আসলে এটা সেশনটা করছি আমাদের হচ্ছে লাইসেন্স প্রিমিয়াম সাবস্ক্রাইবার না, ইউজার না, সো 1 ঘন্টা পর সেশন থেকে লিভ করতে হয়, এটা একটা জুমের সীমাবদ্ধতা। যেহেতু আমাদের সেশন 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা চলবে, এই জন্য আমরা আসলে জুমে যেতে পারি নাই, বাট মিটে করা যেতে পারে, আমরা এটা চিন্তা করছি। গুগল মিট বা গুগল ক্লাসরুম যেটাই আমরা ফলো করি, আমার মনে হয় বেটার অপশন। মানে আমরা সবসময় ইউজ টু হচ্ছে স্কাইপে, আমাদের অর্গানাইজেশন মিটিং করি স্কাইপে, এই জন্য আমরা স্কাইপে করেছি, যেহেতু আমাদের প্রিপারেশন নাই, বাট আমরা প্রি ডিসকাশন আমরা করেছিলাম যে আমরা মিটে করবো, বাট বললাম না আমার একটা অ্যাক্সিডেন্টের কারণে পারি না এটা, এই জন্য আমি শুরুতেও সরি বলেছি, আবারও সরি বলছি। হ্যাঁ ইনশাআল্লাহ নেক্সট টাইম। শিওর ইনশাআল্লাহ। আর কেউ কিছু অ্যাড করবেন কিনা? রেজিস্ট্রেশনে আমি দেখেছিলাম সাকিব ছিল, রেনেসান্স বারিন্দেও আছে কি সাকিব? নাই। আর কেউ কি অ্যাড করবেন কোনো কিছু, নাহলে আমরা সেশন ক্লোজ করতে যাচ্ছিলাম প্রথম দিনে। আমি একটা জিনিস অ্যাড করতে যাচ্ছিলাম যে আমাদের তো দেখা গেল যে অ্যাসাইনমেন্ট করতে গেলে বা কোনো হোমওয়ার্ক করতে গেলে দেখা গেল আমাদের কিছু টেকনিক্যাল সমস্যা থাকতে পারে আর কি, এর জন্য যদি আমাদের হচ্ছে নেট জি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সাপোর্ট দেব, আপনি টেক্সট করে রাখবেন, আমরা সুযোগ সুবিধা বুঝে, যেহেতু আমরা প্রফেশনাল এটা আমি তারেক ভাই ওনাকে একটু কমপ্লিট করতে বলেন, আমরা আমি চাচ্ছিলাম যে হচ্ছে আমাদের যারা মানে এখানে পার্টিসিপেন্ট আছে তাদের সাথে যদি একটা কোলাবোরেশন হয়, বিশেষ করে লিঙ্কডইন অথবা হচ্ছে ফেসবুক বা মেসেঞ্জার, এখানে হচ্ছে গিয়ে কি যে হোয়াটসঅ্যাপে দেখা গেল যে ওনার সম্পর্কে আমি ডিটেলস জানতে পারছি না যে আমি কার সাথে মানে কার সাথে শিখতেছি আর কি। তো যদি হচ্ছে ফেসবুকে যদি কানেক্টেড থাকি অথবা লিঙ্কডইনে যদি কানেক্টেড থাকি, তাহলে ওনার সম্পর্কে জানলাম, ওনার থেকে বা ওনার সাথে আমি একটা কোলাবোরেশন হলো এর জন্য আর
যে একটা quite কমিউনিটি থাকলো কি আমাদের। জি ইটস কোয়াইট গুড। আপনি খুব ভালো একটা পরামর্শ দিয়েছেন। আমরা আশা করব আপনারা হোয়াটসঅ্যাপে সবাই লিঙ্কডইনের লিঙ্কটা দিয়ে দিন, তাহলে সবাই আমরা কানেক্ট হয়ে যেতে পারবো। আর আমি আমার লিঙ্কডইনের এবং ফেসবুকের এই পেজের লিঙ্কটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কেউ কিছু অ্যাড করবেন? আজকে আজকে যদি আর কারো কিছু অ্যাড না করার থাকে তো আজকে আমরা আজকের মতো শেষ করতেছি। আজকে আসলে আমাদের বেসিক ইন্ট্রোডাকশন ক্লাস ছিল। তো আমরা এরপর থেকে আমরা নেক্সট ক্লাস থেকে আমরা পাওয়ার বিআই ভিজুয়ালাইজেশনে ঢুকে যাব, এরপর ট্রান্সফরমেশন, দেন আমরা আস্তে আস্তে আগাবো আর কি নেভিগেশন, এবং ফাইনালি আমরা সবাই একটা ড্যাশবোর্ড তৈরি করব আমাদের স্ব ক্ষেত্রে যেগুলো ইউজ করি সেখান থেকে। এবং আমরা সবাই সেটা মানে আমাদের আরেকটা ইয়ে আছে যে আমরা আরেকটা জিনিস অনেক সময় আমরা শিখি কিন্তু আমরা সেটা মানে অনেক সময় দেখা গেলো আমরা সেটাকে হাইলাইট করি না। তো আমাদের একটা টার্গেট হলো গিয়ে আমরা যেটুকু শিখবো, আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো করবো, যে ভিজুয়ালাইজেশন গুলো তৈরি করব, আমরা সবাই লিঙ্কডইনে শেয়ার করব যে হ্যাঁ আমরা এটুকু শিখতেছি, আমাদের শিক্ষাটা এভাবে চলতেছে বা আমরা কতটুকু লার্ন করলাম। তো আমরা যখন একটা ড্যাশবোর্ড তৈরি করবো আমরা লিঙ্কডইনে শেয়ার করব যে আমরা হ্যাঁ এইটুকু আমরা শিখতেছি, আমরা এগিয়ে যাচ্ছি। তো শিক্ষার একটা জিনিস কি, আপনি যখন শেয়ার করবেন তখন আপনার ভিতরে একটু ক্ষুধা বাড়বে। হ্যাঁ ঠিক আছে, মানে মানে এটা কাইন্ড অফ মানে অনেক সময় মনে হতে শো অফ, বাট আপনি যখন একটা জিনিস দেখাতে যাবেন তখন আপনার কিন্তু কি আসবে, আপনার ভিতরে অনেক সময় দেখা গেলো মনে হ্যাঁ আমি তার একটু বেটার দেখাইতে পারতাম, বা আপনার একটা লেখার উপর একজন কমেন্ট করবে যে হ্যাঁ, আপনি এটা করতে পারেন, আপনি এইভাবে এটা হয়তো আরো বেটার ওয়েতে প্রেজেন্ট করতে পারেন। তো মানে কমিউনিটি থেকে আপনি দেখবেন আপনার কাছে অনেকগুলো ইয়ে আসবে, আপনি যখন ট্যাগ করবেন যে আপনার কমিউনিটি থেকে অনেক এক্সপার্ট দেখা গেলো আপনাকে কমেন্ট করতেছে, বা আপনি অনেক এক্সপার্ট অটোমেটিক্যালি আপনাকে অ্যালগোরিদমের মাধ্যমে দেখাবে, অনেক এক্সপার্টের অনেক ভিউ দেখাবে আপনাকে সেম। তো আপনি কিন্তু তখন নিজেকে এনরিচ করতে পারবেন। তো আমাদের সবার একটা ইয়ে থাকবে যে আমরা ফার্স্ট ক্লাসে ভিজুয়ালাইজেশন শেখার পর আমরা একটা বেসিক ভিজুয়ালাইজেশন তৈরি করব, যেন আমরা শেয়ার করবো যে হ্যাঁ আমরা পাওয়ার বিআই ট্রেনিং আছে, আমরা শিখতেছি এগুলো এইভাবে। তো এইভাবে আমরা এগিয়ে যাবো, আমাদের শিক্ষাটা আমরা শিখবো না, শুধু আমরা শিখবো, শিক্ষার ক্ষুধা তৈরি করব, এবং আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা কি করব, হাইলাইট করব, যাতে আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে এটা কি হয়, কাজে লাগে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। তো আপনাদের পরিচিত যারা যারা জয়েন করে নাই তাদেরকে নেক্সট ক্লাস থেকে মিস না দিতে বলেন, কারণ নেক্সট ক্লাস থেকে আসলে আমাদের কোর জিনিসটা শুরু হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, গুড নাইট। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।